আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের হচ্ছে বুট ক্যাম্পের ফার্স্ট ক্লাস শুরু হবে এখন। তো আই গেস সবাই আমার কি ভয়েস শুনতে পাচ্ছে ক্লিয়ারলি? একটু জানাবেন। জি ভয়েস ক্লিয়ার। ওকে, তো যারাই আসছে আমি এখন ক্লাসটা শুরু করে দিই তাহলে। ওকে, সো আমাদের এই বুট ক্যাম্পটা হচ্ছে কি নিয়ে ছিল, যে প্রবলেম সলভিং নিয়ে। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামার মানে ফাইন্ড আউট করার জন্য মেইনলি বুট ক্যাম্পটা চালু করেছি। তো আমরা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছি, ফার্স্ট ইয়ারই বা ফার্স্ট সেমিস্টার যারা এখন কমপ্লিট করলো, আমরা 64 ব্যাচের কথাই বলি যদি, তো আমাদের সবাই কি হচ্ছে, যে ম্যাক্সিমামই হচ্ছে সি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছে, রাইট? তো এখন আমাদের সবার একটা পারপাস থাকে যে আমরা সিএসসি নিয়েছি, অনেকে আসছে হচ্ছে শুধু শুধু নিছে, অনেকে আসছে প্ল্যানিং আছে যে হ্যাঁ ভাই আমি কিছু একটা করব ইন ফিউচার। তো ওই যে কিছু একটা করব তার জন্য অবশ্যই সবার একটা থাকা লাগবে, মানে গোল সেট করে নেওয়া উচিত যে ভাই আমি এতটুক টাইমের মধ্যে এই কাজ করব, এতটুক টাইমের মধ্যে এটা এটা শিখবো। এখন কোশ্চেন আসে ভাই কি শিখবো। আমরা যারা হচ্ছে এই যে ভার্সিটিতে পড়তেছি, সবাই হচ্ছে লাইক এক্সামের জন্য স্লাইডস পড়তেছি অ্যান্ড দেন স্লাইড শেষ হচ্ছে, এক্সাম দিচ্ছি, শেষ। তো অ্যাকচুয়াল কোনো স্কিল নেই। আর আমরা জানি সবাই যে যারা সিএসসিতে পড়তেছি, তো আমরা যখন একটা জব নিতে গেলে আমাদের মেইন যে ফোকাসটা থাকে সেখানে হচ্ছে আমাদের স্কিলটা ম্যাটার করে, স্কিলটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার পড়ে। তো এখন স্কিল সেট কীভাবে আছে বা কী কী পাত আছে আমাদের সিএসসিতে, তো আমাদের সিএসসি থেকে অনেক 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 হিউজ অনেকগুলো পাত আছে। তার মধ্যে কিছু নাম করা আমরা অনেকেই শুনছি হয়তো, যে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে এআইএমএল এখন অনেক হাইপে আছে, ইন ফিউচার আরও হবে আই হোপ। তো এআইএমএল আছে, তারপরে হচ্ছে সাইবার সিকিউরিটির নাম অনেকেই আমরা শুনছি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এই বুট ক্যাম্পে আসছি, সবাই শুনে আসছি যে প্রবলেম সলভিং হবে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং হবে। এখন এই প্রবলেম সলভিং জিনিসটা আমরা কেন করব বা কেন করা দরকার, সেটা যদি আমি এখন বলি, যে আমরা এখন যেই ফিল্ডেই যাই না কেন, আমি ওয়েব ডেভেলপমেন্টে যাব, আমি সাইবার সিকিউরিটি করব, বা আমি হচ্ছে কি বলে এআইএমএল করব, আমি ইন ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, রাইট? এই যে এই কোশ্চেনগুলো বা এই যে হতে চাই, যেটাই হই না কেন আমাদের প্রবলেম সলভ করাই লাগে। আমি যেই কাজই করি না কেন আমার হচ্ছে কোনো না কোনো ওয়েতে একটা আমার প্রবলেম অকার হবে, আমি ওইটাকে সলভ করব। তো এই যে প্রবলেম সলভ করব, তো এখন আমরা এইটাকে এখন থেকে যতটা বেশি প্র্যাকটিস করব, তো আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা, লজিক্যাল থিঙ্কিংটা, এটা বিল্ড আরও আরও স্ট্রং হবে। আচ্ছা, এই জন্য আর কি আমাদের এই বুট ক্যাম্পটা চালানো, যে এখান থেকে আমরা আমাদের এই অ্যাবিলিটিগুলোকে এনহ্যান্স করব। এখন আসি, আরও যদি আমি বলি যে কেন প্রবলেম সলভিং করব বা এইসব বিষয় যদি বলতে চাই, সেখান থেকে আমার যাওয়া লাগবে হচ্ছে কিছু কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন, যে আমরা জাস্ট খালি প্রবলেম সলভিং করেই যাব, মানে এটা দিয়ে আমার কি কি বেনিফিট হতে পারে বা কি কি ইন ফিউচার আমি করব, বা এখন আমি এটা দিয়ে কিভাবে এটাকে প্র্যাকটিক্যালি কি কাজে লাগাবো, বা এটা কি দেখা যায় কি না। যেমন আমি যদি একটা ওয়েব ডেভেলপমেন্ট করি, তো আমি একটা ওয়েবসাইট বানাইলাম, সবাই দেখলো ওয়াও কত সুন্দর, তো ওইটা চোখে পড়ে। বাট প্রবলেম সলভিংটা আসলে আমি কিভাবে এটা শোকেস করব বা দেখাবো, দেখানোটা তো মেন ইস্যু না, মানে হচ্ছে আমি এটা নিজের পরিচয়টা এটা দিয়ে কিভাবে গড়ে তুলতে পারি। তো প্রবলেম সলভিংটাকে আরও স্পোর্টস আকারে নেওয়ার জন্য, বা আমাদের এটাকে হচ্ছে কি বলে, যে বা প্রতিযোগিতা আকারে তুলে নেওয়ার জন্য যে কন্টেস্ট হয়ে থাকে। হুম, কিছু কন্টেস্ট হয়ে থাকে। যেমন আমরা অনেকেই হয়তো ফুটবল দেখেছি, অনেকেই কি সবাই জানি ফুটবল, ক্রিকেট এগুলোর কি ওয়ার্ল্ড কাপ হয়, রাইট? তো আমাদের এই প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং বা এই যে প্রবলেম সলভিং, এইগুলোর জন্য প্রোগ্রামারদের জন্য যারা এই যে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে মেইনলি, তো তাদের জন্য কি হয়েছে যে এইরকম স্পোর্টস আকার একটা অলিম্পিয়াড টাইপ বানানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে, যে সেখানে যে সবাই কি করবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে কিছু প্রবলেম দেওয়া থাকবে, সবাইকে সেম প্রবলেমই দেওয়া থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে সলভ করতে হয়, অ্যান্ড সলভ করার মাধ্যমে কি র্যাঙ্কিং আসে, সেখান থেকে সবাই
র্যাঙ্ক বেসিসে মার্ক করা হয়, এরকম একটা সিস্টেম। তো এইখান থেকেই তাহলে আসি যে আজকে অনেক স্পেশাল একটা ডে। আজকে হচ্ছে এই এইসব কন্টেস্টেরই, যেটাকে আমরা আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড কাপ আকারে, মানে এই যে প্রোগ্রামারদের জন্য ওয়ার্ল্ড কাপ, সেটাকে বলে হচ্ছে আইসিবিসি। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপটা 2025-এর যে ওয়ার্ল্ড কাপটার ফাইনাল আজকে ছিল। তো আমরা যদি একটু ছবিগুলো দেখি, তো ওয়ার্ল্ড কাপ আসলে এই যে বললাম যে আমরা প্রবলেম সলভ করি। তো আজকে যে ইটা ছিল, মানে আজকে যে ফাইনালটা ছিল, ফাইনালটা বাংলাদেশ থেকে গিয়েছিল হচ্ছে দুইটা টিম, একটা হচ্ছে ব্র্যাক থেকে, আরেকটা হচ্ছে সাস থেকে, শাহজালাল ইউনিভার্সিটি যেটা। তো এই যে দুইটা টিম বাংলাদেশ থেকে একটা বাহিরের একটা কান্ট্রিতে গেল, তারা ফাইনাল থেকে মানে ফাইনালে পার্টিসিপেট করলো, র্যাঙ্ক যাই আসুক, তারা যে এই যে বাংলাদেশ থেকে ফাইনালে অন্য একটা কান্ট্রিতে ভিজিট করতেছে, তাই না? এইগুলো হচ্ছে কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। এখন তারা তো আর একদিনে প্রোগ্রামার হয়ে যায়নি, বা তারা তো এরকম, আমাদের এখন চোখে অনেক সুন্দর লাগতেছে এই যে ফাইনাল এরকমভাবে হয়, অন্য অন্য ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আসে, তো এরকম জায়গার মধ্যে বসে বসে তারা হচ্ছে প্রবলেম সলভ করতেছে 5 ঘন্টা ধরে। অ্যান্ড অনেক, মানে এটা অন্য রকমের একটা এনভায়রনমেন্ট আর কি। যাই হোক, অনেক কিছু শিখার আছে। তো আমি যদি আজকের ফাইনালের একটু স্কোর বোর্ডটা দেখাই, তো ওয়ার্ল্ড ফাইনালটা হয় কি যে আমাদের এই যে এগুলো হচ্ছে এক একটা রিজিয়ন বলতে পারি, বা যে যেমন হচ্ছে ইস্ট এশিয়া আছে, তারপর হচ্ছে আফ্রিকান আরব আছে, তারপর তারপরে হচ্ছে আপনার আছে এশিয়া ওয়েস্ট আছে, এরকম করে বিভিন্ন জায়গা থেকে হয় কি টিম যায়। তো আমাদের বাংলাদেশ পড়ছে হচ্ছে এশিয়া ওয়েস্টের মধ্যে, সেখানে এই যে 16টা টিম গেছে, 16টা টিমের মধ্যে বাংলাদেশ থেকে হচ্ছে দুইটা টিম, একটা হচ্ছে ব্র্যাকেট টিম আর একটা হচ্ছে এই যে সাস্টের টিম। অ্যান্ড তারা দেখতেই পাচ্ছে যে সাস্ট হচ্ছে 4টা প্রবলেম সলভ করছে, তারপরে ব্র্যাক হচ্ছে 5টা প্রবলেম সলভ করছে। ইভেন একটা মজার বিষয় হচ্ছে এই যে কিছুদিন আগে যে আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হয়েছিল, একটা কম্পিটিশন হয়েছিল, প্রোগ্রামিং কন্টেস্ট, সেখানে কিন্তু আমাদের ভার্সিটিতেও ফার্স্ট হয়েছিল কিন্তু ব্র্যাকের এই টিমটাই, এই যে এই ভাইয়ারাই কিন্তু ফার্স্ট হয়েছিল। তো এইখান থেকে আর কি তুলে ধরলাম যে হ্যাঁ ভাই, প্রোগ্রামিং কন্টেস্ট করে আপনি লাইক অনেক কিছুই আর্ন করতে পারেন, ঠিক আছে? তো আমাদের এইটা ছিল হচ্ছে দেখানোর জন্য যে কি কি মানে অ্যাচিভমেন্ট আসে আর কি লাইফে, ঠিক আছে? ওকে, এখন আসি হচ্ছে আমাদের যে আজকের ক্লাসটার বিষয়টা ছিল হচ্ছে যে আমরা একদম প্রোগ্রামিং এর একদম হাতে খড়ি বা একদম স্টার্টিংটা করব, ঠিক আছে? সেটা করার আগে আরো দুই একটা কথা যদি বলতে হয় আমার, আমরা কেন ভাইয়া সি তে করব বা সি প্লাস প্লাসে কেন প্রবলেম সলভিং এগুলো করব, বা বেনিফিট কি আমার। ওকে, তো এই যে যতই এখন মডার্ন যুগ আসছে, যাই হোক, এখন আমরা অনেকেই শুনছি যে পাইথন দিয়ে অনেক কোড করি, এখন আমি প্রবলেম সলভিং এখনও অনেকে পাইথন দিয়ে অনেক বেশি মানুষ করা শুরু করছে। বাট স্টিল আমি কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সি এবং সি প্লাস প্লাস, সি তো আমরা জানি যে মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এটা থেকেই আর কি সবাই মানে প্রোগ্রামিং শুরু করছে, রাইট? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সি শিখব এই ফেজ ওয়ানের ভিতরে বা এই বুট ক্যাম্পে। আজকে হচ্ছে ফার্স্ট কোডটা আমরা সিতেই করব, বাট আমরা আর কি যেহেতু এটা অনেক পুরানো হয়ে গিয়েছে, অ্যান্ড এখন মানুষ আর কি সিতে বেশি একটা প্রেফার করে না, কারণ এটা সিনট্যাক্সের জন্য। তো সবাই হচ্ছে আমরা সি প্লাস প্লাসে শিফট করব। আরও কিছু ফিচার, মানে সি এরই হচ্ছে যমজ ভাই হচ্ছে সি প্লাস প্লাস। আমি যদি আমাদের ব্যাচের কথাগুলো বলি, যে আমাদের 64-এর কথা বলি, তোমরা যারা আছো এখানে, তোমাদের হচ্ছে হয়তো সি দেখানো হয়েছে ফার্স্ট সেমিস্টারে, অ্যান্ড নেক্সট সেমিস্টারে তোমাদের হয়তো ডিএস এর টপিক আসবে, তো ওইখানে আর কি অনেকে পাইথন অথবা ম্যাক্সিমামই সি প্লাস প্লাস দিয়ে করাবে। তো তোমাদের জন্য এটা একটা মানে বলতে পারো যে বেস্ট একটা অপরচুনিটি সি প্লাস প্লাস এখন থেকে আর কি ভালো করে বোঝার। ওকে, ঠিক আছে, আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে বলা শেষ। আমি যদি এখন প্রোগ্রামিং রিলেটেড কথায় আসি, প্রোগ্রামিং, আমি একটা সফটওয়্যার বানাবো, বা আমি একটা, আমার ইচ্ছা আছে, আমি ড্রিম আছে, আমি লাইফে এই যে অ্যাপ্লিকেশন বলি, সফটওয়্যার বলি, আমরা এগুলো বিল্ড করবো। আচ্ছা, তো এগুলো হয় কিভাবে? বা আমি যদি একদম সোজা সাপটা কথা বলি, বা কম্পিউটার ও আমাদের কথা বুঝে কিভাবে, তাই না? কম্পিউটার তো একটা মেশিন। ওকে, তো এই যে এই কম্পিউটারকে আমরা কিছু একটা বলতেছি করতে, এই কম্পিউটার আমাদের কাজটা করে দিচ্ছে। যেমন আমি এখন কম্পিউটারের মধ্যে আপনাদের ক্লাসটা নিচ্ছি, তো
এটা কিভাবে হচ্ছে, ও কিভাবে বুঝতে পারতেছে? কম্পিউটার তো একটা মেশিন, ও কি বুঝে? কম্পিউটার বুঝে হচ্ছে শুধু জিরো এবং ওয়ান। কি বুঝে? শুধু জিরো এবং ওয়ান বুঝে। তাহলে কম্পিউটার আমাদের জিরো আর ওয়ান বুঝলে আমরা যে এত এই যে সফটওয়্যার চালাচ্ছি, এই যে উইন্ডোজ চালাচ্ছি, ওগুলো কি করতেছে? তো এগুলো হচ্ছে কম্পিউটারকে কাইন্ড অফ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো কি হচ্ছে, এই সব আমাদের ইনস্ট্রাকশনগুলো ধরেন যে আমরা আমাদের কাইন্ড অফ ইংলিশ ওয়ার্ডেই, অলমোস্ট ইংলিশ ওয়ার্ডগুলোই ইউজ করে করে আমরা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি। এটাকে কেউ মাঝখানের একজন আছে যার নাম আমরা কম্পাইলারই বলি। তো কম্পাইলার কি করে? কম্পাইলার বলতে একটা কিছু আছে, আমরা জানবো যে সে কি করে, যে এই আমাদের ইনস্ট্রাকশনগুলোকে সে কনভার্ট করে দেয় আমার কম্পিউটারের ভাষা। সেটা কি? জিরো এবং ওয়ান। তো জিরো এবং ওয়ানে কনভার্ট করে দিয়ে কম্পিউটারকে বুঝায় যে ভাই তোমাকে এই কাজগুলো করতে বলছে, তুমি এই কাজটা করে দাও। তো কম্পিউটার কি করে? ওই কাজটাকে সেই জিরো ওয়ানেই ক্যালকুলেশন করেও, কারণ ও তো বুঝে না অন্য কিছু, ও শুধু বোঝে জিরো আর ওয়ান। জিরো আর ওয়ান দিয়ে কোনোভাবে আমার কাজটা করবে, কাজটা করে আবার রিটার্ন করবে, দেন আমাদের কাছে এটা আবার আমাদের মতো করে চলে আসবে। তো এই কনসেপ্টটা কাইন্ড অফ এরকম। তো এই যে বললাম কম্পিউটার কি শুধু জিরো এবং ওয়ান বুঝে। তো ওকে আমাদের মানে এক কথায় হচ্ছে কম্পিউটার হচ্ছে কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল, মানে জিরো আর ওয়ান দিয়ে হিসাব নিকাশ করবে, এটাকে স্টোর করবে, এইসব কাজই করবে। এইটাই হচ্ছে ও যে এই কাজগুলো করবে, আমরা এখন ওকে লজিক দিব। কি করব? লজিক দিব। তুমি যে আমি বলতেছি যে একটা কি বলবো, যে ধরলাম যে আমি হচ্ছে এই যে একটা সফটওয়্যার ধরেন যে ক্রোম, রাইট? ক্রোমে আমি ওপেন করব। এই যে আমি একটা ক্লিক করে যে ওপেন করলাম, এটার জন্য অবশ্যই কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে তুমি এই যে এইভাবে একটা ক্লিক আসলে তুমি এই সফটওয়্যারটাকে ওপেন করবা। তো এই জিনিসগুলো এটা কে করছে? প্রোগ্রামাররা করছে। তাদেরকে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়েছে বা প্রোগ্রাম লিখে লিখে এই কাজটা করছে। তো সোজাসাপটা একটা কথা হচ্ছে কি, আমরা কম্পিউটারকে ইনপুট বা যে কাইন্ড অফ ইনস্ট্রাকশন দিব, তা ওই যে বললাম ইনস্ট্রাকশন ওর কাছে দেওয়া আছে, বা এই যে আমরা প্রোগ্রাম লেখা শিখব। তো এই প্রোগ্রাম বা এই জিনিসটাকে, এই ইনপুটটাকে, এই যে আমি একটা ক্লিক করলাম আর একটা সফটওয়্যার ওপেন হলো, ধরলাম এই ক্লিকটা ছিল আমার জন্য ইনপুট। তো ও কি করলো, ওই ক্লিকের বেসিসে ও এটাকে প্রসেস করে ও বুঝলো আচ্ছা আমাকে যখন এইভাবে একটা ক্লিক করবে আমি এই সফটওয়্যারটাকে ওপেন করে দিব, আর এটাকে আমরা এই যে আউটপুট আকারে দেখতে পাচ্ছি। তো এইটা ছিল কাইন্ড অফ আমাদের প্রোগ্রামিং নিয়ে মানে হালকা পাতলা কথাবার্তা। হ্যাঁ, কেন প্রোগ্রামিং বা কি প্রোগ্রামিং জিনিসটা। আচ্ছা, এখন এই যে প্রোগ্রামিং বা প্রোগ্রাম, এই যে মাঝখানে যে ও আমাদের কাজটা করতেছে, এই বিষয়টাকে এখন আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখব, বা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে কি করে এগুলো দেখব। তো আজকে যেহেতু আপনাদের একদম ফার্স্ট ক্লাস, আমরা ধরে নিচ্ছি একদম কেউ কিচ্ছু পারি না, কিচ্ছু বুঝি না, আমরা জাস্ট খালি ক্লাসে স্লাইড পড়ে গেছি, স্লাইড মুখস্থ করে এক্সাম দিয়ে আসছি, আমরা প্রোগ্রামিংয়ে কিছু জানি না। আমরা আজকে থেকে কি করব, যে প্রতিটা টপিক, মানে প্রতিটা টপিক বলতে আমরা প্রোগ্রামিংয়ের বা ল্যাঙ্গুয়েজের সিনটেক্স মুখস্থ না করে আমরা চেষ্টা করব যে এই যে কনসেপ্টটা বোঝা, প্রোগ্রামিংয়ের কনসেপ্টটাকে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো এখন হচ্ছে কি, যে কম্পিউটারকে তো আমার কাজটা করাতে হবে, রাইট? সে আমার কাজটা করে দিবে। এখন কম্পিউটার যে আমার কাজটা করবে, তাকে আমি এই যে ইনস্ট্রাকশন যে বলতেছি দিব, সেটা কিছু একটা মাধ্যমে দিতে হবে। সেইগুলোই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আজকে শিখব হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটা, যেটা আপনাদের ইসে, আপনাদের এই কোর্স মানে আপনাদের হচ্ছে এই ফেজের হচ্ছে আমরা সি দিয়ে কয়েকটা জিনিসই শিখাবো। আজকে হচ্ছে এই প্রথম প্রোগ্রামটা যদি আমি একটু এক্সপ্লেন করি এখান থেকে, আমি এটা লিখেও দেখাবো কোড আমার এডিটরে, বাট আমি এখান থেকে একটু ছোট করে এক্সপ্লেন করে যাই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু একটা লেখা আছে হাবিজাবি, যে কি ভাই প্রথমে একটা জিনিস আছে। আচ্ছা, প্রথমে কি লেখা আছে, ইনক্লুড করো stdio.h, তারপরে হচ্ছে একটা এই যে এখানে একটা মেইন লেখা আছে, দেন একটা কি ব্র্যাকেট ট্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছে, এখানে কিছু একটা লেখা। এখন আসলে এখানে কোন জিনিসটাকে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমি কি বলছিলাম, যে কম্পিউটারকে আমরা কি করি, ইনস্ট্রাকশন দেই, ইনস্ট্রাকশন দেওয়ার পরে সে আমার কাজটাকে সম্পূর্ণ করে দেয়। তাহলে আমি যদি বলি যে আমাকে তুমি এই যে হ্যালোটা প্রিন্ট করে দেখাও, বা কম্পিউটারকে বলি তুমি আমাকে হ্যালোটা প্রিন্ট করে দেখাও,
এখন কথা হচ্ছে আমি ওকে বলতেছি হ্যালো প্রিন্ট করে দেখাও, একটা সহজ একটা ভাষায় একটা লাইন লিখে ফেলছি, তাই না? আমার ভাষায় তো এটা সহজ, কিন্তু এই যে আমি ওকে একটা জিনিস লিখতে বললাম সেটাকে ও কি করবে, 0 1-এ যে নিয়ে যাবে বা আরও কিছু হাবিজাবি আছে এই প্রিন্টটা করার জন্য কি কি করা লাগবে, এই কথাগুলো আসলে একটা ফাইলের মধ্যে একজন কোনো এক বিজ্ঞানী বা কোনো একটা প্রোগ্রামার লিখে রাখছে। ঠিক আছে, তো আমি একটু ফুল ফর্মটা বলে দেই। এই যে এইখানে আমরা একটা হেডার ফাইলকে ইনক্লুড করতেছি। ইনক্লুড করার অর্থ তো আমরা সবাই বুঝি, যে আমার প্রোগ্রামটার মধ্যে কোনো একটা জিনিসকে অ্যাড করলাম, নিয়ে আসলাম। কাকে নিয়ে আসলাম? এই যে এসটিডি, এই যে stdio.h যেই জিনিসটা, এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। আচ্ছা, ডট এইচ, ডট এইচ, ডট এইচটিএমএল, তারপরে হচ্ছে ডট পিডিএফ, ডট জেপিজি। আমরা ডটের পরে যেই জিনিস এগুলোকে বলে হচ্ছে এক্সটেনশন। এটা একটা ফাইল বোঝানো হয়েছে, ডট এইচ দিয়ে বোঝানো হয়েছে এটা একটা হেডার ফাইল। তো এই ফাইলটার মধ্যে আমার আর কি এই যে ইনপুট আউটপুটের জিনিসপত্র একজন কোনো একটা প্রোগ্রামার কোড করে রাখছে। আমরা আসলে এইসবে ডিটেলসে যাব না, আমি জাস্ট খালি একটু জানার জন্য, সাধারণ জ্ঞানের জন্য বলে রাখলাম যে এই জিনিসটা আসলে ফুল ফর্মটা কি বা এটার ভিতরে কি আছে। কেউ যদি জিজ্ঞেস করে তখন আমরা বলে দেব যে ভাই এটার মধ্যে আমরা যে আমাদের প্রোগ্রামে ইনপুট আউটপুটটা করব, তো ইনপুট আউটপুট তো মুখের কথা না, ওইটার তো ভিতরে অবশ্যই একটা বড় সড়ো একটা কোড আছে কম্পিউটারকে বোঝানোর জন্য। তো আমরা তো আর সারাদিন সময় নাই যে আমি সামান্য একটা ইনপুট লেখার জন্য 10টা করে লাইন লিখবো। তো ওই যে ইনপুটের জিনিসগুলো কোথায় আছে, এই ফাইলের মধ্যে আছে, আমার কোড এটাকে নিয়ে আসে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের হেডার ফাইলকে ইনক্লুড করা শেষ। এবার আসি হচ্ছে আমাদের এই যে এগুলোকে না কাইন্ড অফ এই অংশটাকে আমরা আচ্ছা আমাদের কোডের এডিটর থেকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে অনলাইন কম্পাইলারে দেখব, কারণ আমরা অনেকেই হচ্ছে কিভাবে আইডি সেট আপ করা লাগে, ভিএস করে কিভাবে কোড করে আমরা ধরে নিচ্ছি জানি না। তো এই যে সেট আপের বিষয়টা আমি পরবর্তীতে দেখায় দিব। আজকে আমরা জাস্ট খালি অনলাইনে সার্চ করব যে এই যে প্রোগ্রামিজের হচ্ছে সি এর কম্পাইলার আছে, এটা সার্চ করলে এরকম একটা আইডি ওপেন হবে। ওকে, তো আমি একটু আগে যে এই যে এখানে যেটা দেখাচ্ছিলাম, এখানে এই যে সেম জিনিসটাই আছে, যে কি ভাই, যে ইনক্লুড করো std.h, তারপরে হচ্ছে তুমি যে মেইন ফাংশন, এটাকে বলা হচ্ছে ফাংশন। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এই যে পুরো জিনিসটা হচ্ছে একটা ফাংশন। তো ফাংশন নিয়ে আমরা সামনের ক্লাসে দেখব, আমাদের এখন ফাংশন নিয়ে মাথা ব্যথা না, আমরা হচ্ছে এর মাঝখানে এই যে এতটুকের ভিতরে কাজ করে দেখাবো আজকের ক্লাসে। ওকে, ঠিক আছে। তো আমি বললাম কি যে আমি একটা কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবো আমাদের আজকে ফার্স্ট যেই ইটা প্রোগ্রাম যেটা। তো আমি বললাম যে তুমি কি করো, প্রিন্ট এফ। ওকে, প্রিন্ট এফ দিয়ে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো এই লাইনটা বলার আগে দুই একটা কথা আরও বলা লাগবে, যে আমাদের যে সি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস প্লাস এইসব যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। কি হয়? লাইন বাই লাইন, মানে আমাদের এই একটা লাইন যাবে, তারপরে লাইন পড়বে, মানে মানে কি ও কাজ করবে কি লাইন বাই লাইন, একটা লাইন পড়বে, সেটার কাজ সম্পূর্ণ করবে, পরের লাইনে যাবে, তার কাজ সম্পূর্ণ করবে। তো সি এর এই কাজগুলো কোথা থেকে শুরু হয়? আমাদের যে ওই যে বলছিলাম যে কম্পাইলার যে কি ট্রান্সলেট করে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যায়, কম্পিউটারের ভাষাটাকে আমাদের ভাষায় নিয়ে আসে, আমাদেরকে বোঝায়। এটা কে করে? কম্পাইলার করে, বা ওই যে মাঝখানের যে মানুষটা বা ট্রান্সলেটর বলতে পারি। তো এই যে কম্পাইলার কি করবে, ও এখান থেকে এই যে মেইন ফাংশন থেকে পড়া শুরু করবে, মেইন ফাংশনের এই যে একটা একটা করে লাইন পড়ে পড়ে যাবে। এখন আমি চাচ্ছি হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড জিনিসটাকে প্রিন্ট করব। কিভাবে করব? তার জন্য আমি লিখলাম কি, যে প্রিন্ট এফ লিখলাম, প্যারেনথেসিস দিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে সেমিকোলন দিলাম। এখন কথা হচ্ছে আমি যেই জিনিসটাকে প্রিন্ট করতে চাচ্ছি বা লিখতে যাচ্ছি, সেটাকে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এসে একটা ডাবল কোটেশন দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে এবার আমি যা লিখবো সেটাই প্রিন্ট হবে। যেমন আমি যদি লিখি একদম প্রথম কোডটা, হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি লিখি, তাহলে এই যে এখানে রান অপশন আছে, রানে টিপ দিলে এই যে এখানে আউটপুট স্ক্রিনে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা অনেকটা কাইন্ড অফ ওরকমই। একটু আগে আমি দেখালাম যে আমি যে ক্রোমে ক্লিক করলাম, সফটওয়্যারটা ওপেন হয়ে গেল, ওপেন হলে ওই যে একটা আউটপুট, সফটওয়্যারটা ওপেন হয়ে যে আমার চোখের সামনে আসলো, এটাই হচ্ছে এই সফটওয়্যারটার আউটপুট ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখান থেকে কি দেখলাম, যে এই যে প্রিন্ট এফ, প্রিন্ট এফের মধ্যে আমি যাই লিখতেছি সেটাই প্রিন্ট হয়ে যাচ্ছে।
রাইট? ওকে, এখন এখানে আর কি বলার আছে? হ্যাঁ, আরও কিছু জিনিস দেখিয়ে দিই। যেমন আমি চাচ্ছি কি যে ভাই আমি আরও প্রিন্ট করব যে আমার প্রথম কোড, আমি যা লিখবো তাই প্রিন্ট হবে, যেমন আমার প্রথম কোড। তারপরে হচ্ছে কি আমি চাচ্ছি যে আমি না নেক্সট লাইনে, মানে এইখানে তো এই যে এটা আমি একটা লাইন প্রিন্ট করলাম, রাইট? আমি চাচ্ছি আমি পরে এসে আরও কিছু, যেমন আমার নামটা আমি প্রিন্ট করব। কিভাবে পারি? আমি এই একটা প্রিন্টএফ দিয়ে বললাম কি ভাই এই একটা প্রিন্টএফের মধ্যেই আমি চাইলে সেটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখি। এই যে ব্যাকস্ল্যাশ এন দিলে তারপরে ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনকে বোঝায়। আমি ব্যাকস্ল্যাশ এন দিলাম, তারপরে আমি বললাম যে আমি এখানে লিখবো হচ্ছে আমার নাম লিখবো, নামটা আমি লিখে দিই হচ্ছে ইয়াসির। ওকে, আমি যদি এখন এটাকে রান দিই তাহলে কি হচ্ছে, এই যে নেক্সট লাইনে এসে এটা প্রিন্ট করতেছে। আচ্ছা, এখন কি হলো যে আমি ধরলাম যে আমি চাচ্ছি, আচ্ছা এখানে এটা নেক্সট লাইন দিব না, আমি আরেকটা লিখে নিই। আমি আরেকটা প্রিন্টএফ লিখবো, তারপরে এখানে লিখবো, দেখি এখানে কি হয়। আমরা যখন এইভাবে প্রিন্ট করতে যাচ্ছি কি দেখলাম যে এটা আসলে কোনো আমার কোনো স্পেস দিল না, কিছু করলো না। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমি যদি কখনো এরকম প্রিন্টএফ লিখি তাহলে এটা কি করে, এইটা যতক্ষণ না আমি নেক্সট লাইন প্রিন্ট করব ততক্ষণ পর্যন্ত এখানে যা লিখবো পরে যাই প্রিন্ট করব সেগুলো আমার পাশে এসে লেখা উঠবে। ওকে, তাহলে আমি যদি চাই এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতাম তাহলে কি হইতো, এটা আমার পরের লাইনে চলে যেত। অ্যান্ড আমি চাইলে যে এই আমার এই নামটাকেও আমি একটা প্রিন্টএফেই লিখতে পারতাম, এটার জন্য আমার আহামরি আর একটা প্রিন্টএফ লেখার কোনো দরকার ছিল না। ওকে, আই হোপ এই প্রিন্টিংয়ের বিষয়ে আমি বোঝাতে পারছি। কারো কোনো এই বিষয়ে আই গেস কোশ্চেন হওয়ার কথা না, বেসিক। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার বা সিনট্যাক্স বোঝা শেষ। ও আচ্ছা, একটা ইরর দেখায় দিই। ইরর বলতে গেলে ইরর আসলে সিনট্যাক্স ইরর বিষয়টা কি, আমাদের হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ বা সি সি প্লাস প্লাস এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো কেস সেন্সিটিভ হওয়ার কারণে কি হয়, ধরেন এই যে প্রিন্টএফ যে লিখলাম, আমি যদি এখন এখানে আমার মন চাইলো যে পিটা আমি বড় হাতের লিখবো, এখন যে আমি এটাকে রান করি আমাকেও একটা ইরর শো করবে। কেন ভাই, পি বড় হাতের হতে পারবে না। এই প্রোগ্রামটা বা এই যে ল্যাঙ্গুয়েজটা যে আবিষ্কার করছে বা যে এটাকে বানাইছে সে বলে দিছে যে ভাই আমার প্রিন্টএফ যখন তুমি লিখবা প্রিন্টএফের পি ছোটই হতে হবে, অ্যান্ড ছোট না দিলে তুমি যদি এটাকে বড় হাতের লেখো আমি এটাকে অ্যাকসেপ্ট করবো না, এটা একটা ইরর। আবার আমার প্রতিটা লাইন সবসময় একটা খেয়াল করি যে প্রতিটা স্টেটমেন্ট, এইগুলোকে এক একটা লাইনকে স্টেটমেন্ট বলে, প্রতিটা স্টেটমেন্ট শেষ হচ্ছে একটা সেমিকোলন দিয়ে। আমি যদি কখনো সেমিকোলন দিতে ভুলে যাই, যেটা আমাদের প্রোগ্রামাররা সবচেয়ে বেশি ভুল করে, তো যদি দিতে ভুলে যাই তাহলে কি হয়, আবার একটা ইরর শো করবে যে আমি একটা সেমিকোলন দিইনি। তো এগুলো হচ্ছে, তার মানে কি এগুলো হচ্ছে ইরর, হচ্ছে মানে একটা সমস্যা আছে যে তোমার কোডটার মধ্যে কোনো একটা লেখালেখিতে ভুল করছো, এটা ঠিক করে নিও। আর আমাদের এই যে আইডি গুলোতে এরকম ধরনের শো করে, যে মেসেজ শো করে যে তোমার এখানে আমি একটা কত নাম্বার লাইনে, 4 নাম্বার লাইনে হচ্ছে আমি একটা একটা সেমিকোলন এক্সপেক্ট করতেছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম করে ইরর শো করবে অ্যান্ড আমরা আমাদের ইরর ফাইন্ড আউট করতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমি যদি আমাদের নেক্সট টপিকে যাই সেটা হচ্ছে ডেটা টাইপ। ওকে, ডেটা টাইপ, হোয়াট ইজ ডেটা টাইপ? ডেটা টাইপ বোঝার আগে আমি আগে কিছু জিনিস দেখি। যেমন এতক্ষণ পর্যন্ত বলতেছিলাম যে আমাদের কিভাবে করে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, রাইট? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। আমরা কি শুধু এই প্রিন্টিংয়েই থাকবো? অবশ্যই না, আমাদের তো আরও সামনে যাওয়া লাগবে, আরও কিছু আছে। যেমন হচ্ছে ভাই আমি চাচ্ছি ভাই কিছু একটা নাম্বার, কোনো একটা নাম্বার রাখবো। আমি কি বলছিলাম যে আমাদের কম্পিউটার কি করতে পারে, আমাদের কম্পিউটার হচ্ছে যে আমাদের কম্পিউটার যাই দেই ওকে, যাই বলি সেটাও কি করে, ওই নাম্বার টাম্বারে কনভার্ট করে কাজ করে, 0 আর 1-এ কাজ করে। তো এখন সেটার আগে বোঝা লাগবে যে আমার এই যে কি বলে জানি ডেটা টাইপ, আমি বলতেছি যে আমাদের কম্পিউটারকে বা কম্পিউটারের মধ্যে হচ্ছে আমি চাচ্ছি যে বলতে আচ্ছা
আরেকটু যদি ক্লিয়ারলি বলি, আমাদের কম্পিউটার একটু কম্পোনেন্ট নিয়ে কথা বলি। যে আমাদের যে আমরা সচরাচর কম্পিউটার দেখি, যে কম্পিউটার কি হয়, প্রসেসরকে আমরা কি বলি? প্রসেসর। প্রসেসর হচ্ছে আমাদের কম্পিউটারের কাইন্ড অফ ব্রেন, রাইট? ও হচ্ছে সকল ধরনের কার্যকলাপ করে থাকে। আচ্ছা, আর আমরা অনেকেই শুনেছি, হচ্ছে আমরা সিএসসি স্টুডেন্ট, অন্তত এইগুলো জানা উচিত, এখান থেকে শিখে নেন যে র্যাম। র্যাম আসলে কি? র্যাম হচ্ছে আমরা এটার মধ্যে লাইক কিছু স্টোর করি, রাইট? এটা কাইন্ড অফ একটা স্টোরেজ, যেটা হচ্ছে যতক্ষণ আমার ইলেকট্রিসিটি বা কারেন্ট আছে, বা আমার আমার মেশিনটা যতক্ষণ অন আছে ততক্ষণ পর্যন্ত এটাতে আর কি ভ্যালু থাকবে, বা আমার ডেটা থাকবে। যখন আমার শাট অফ হয়ে যাবে, মানে শাটডাউন করে দিব আমি আমার মেশিনকে, তখন এখান থেকে ভ্যালু মুছে যাবে। আচ্ছা, তো আমি এখন বললাম যে কি বললাম, আমি র্যামের কথা বললাম, যে র্যামের মধ্যে আমি রাখবো। এখন আমি বলতেছি কি, যে আমি আমি হচ্ছে বললাম যে এই যে 25 25 একটা সংখ্যা, এইটা আমি আমার প্রোগ্রামের মধ্যে কাজ করব বা লিখবো। হুম, এইটাকে এবার আমি কিভাবে রাখতে পারি বা কি করতে পারি, তাই না? 25 25 থেকে এখন এইটা হচ্ছে আমার, ধরলাম র্যাম, র্যামের মধ্যে আমি একটা 25 রাখবো। হুম, 25 রাখার আগে আমরা বুঝে আসি যে আমাদের আসলে এরকম নাম্বার কত ধরনের হতে পারে। আমাদের আসলে নাম্বার হতে পারে, যেমন আমাদের কম্পিউটার কি কি রাখতে পারে, আমাদের নাম্বার রাখতে পারে। নাম্বার হতে পারে তোমার দুই ধরনের। একটা হতে পারে হচ্ছে ইন্টিজার, বা এটাকে বলি আমরা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, ইন্টিজার হতে পারে। আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের এটাকে ফ্লোটিং নাম্বার বলে, ঠিক আছে? তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে যে সেগুলো যেগুলো হচ্ছে দশমিক আছে, যেমন হচ্ছে আমাদের 6.9, এই যে পয়েন্ট, যেটা এই পয়েন্ট, এই দশমিক সংখ্যা, এগুলোকে হচ্ছে ফ্লোটিং বলে, ফ্লোটিং নাম্বার বলে, ঠিক আছে? তো কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ওকে। তারপরে আসি হচ্ছে আমাদের কম্পিউটার এগুলো রাখতে পারে। আবার হচ্ছে চাইলে আমরা ক্যারেক্টার কি রাখতে পারি, ক্যারেক্টার রাখতে পারি। আমরা আমাদের ইংলিশ অ্যালফাবেটগুলো বা লেটারগুলো চিনি না, যেমন হচ্ছে কি বড় হাতের এ থেকে শুরু করে বড় হাতের জেড, আবার ছোট হাতের এ থেকে শুরু করে ছোট হাতের জেড, এগুলোকে এক একটা ক্যারেক্টার। আবার এই যে কোশ্চেন মার্ক, তারপরে এক্সক্লেমেটরি সাইন, তারপরে ইকুয়াল টু, এগুলো কি, এগুলোও কিন্তু ক্যারেক্টার। আবার হচ্ছে আমাদের কি আছে, ক্যারেক্টারের মধ্যে আর কি থাকতে পারে, যেমন হচ্ছে, আচ্ছা, এই যে 1 2 3 4, এগুলো কি জাস্ট আমরা সবসময় নাম্বার হিসেবে ইউজ করি? লাইক আমি বললাম যে একটা এক্সাম্পল নিয়ে আসি, যেমন হচ্ছে যে আমার কাছে আমার কাছে হচ্ছে, আমি আমার নোটবুকগুলোকে আমি নাম্বারিং করব, হ্যাঁ? বা আমরা যে আমাদের সাবজেক্ট আছে, রাইট? আমাদের যেমন আমরা ছোট থেকে পড়ে আসছি যে ফিজিক্স 1, ফিজিক্স 2, আমরা খাতার মধ্যে কীভাবে লিখতাম? ফিজিক্স 1, তারপরে কি ফিজিক্স 2, রাইট? এই যে 1 এবং 2, এগুলো কি আসলে কোনো যোগ বিয়োগ কিছুর মধ্যে কাজে আসতেছে? আসতেছে না। এগুলোকে আমি কাইন্ড অফ নাম্বারিংয়ে কাজ করাইছি। তো এগুলোও কাইন্ড অফ ক্যারেক্টার। কি ক্যারেক্টার? তো আমরা বুঝলাম যে আসলে আমরা এই যে ডেটা নিয়ে যে কাজ করব, কম্পিউটার যে গণনা করবে, ও আমাদের কোনো একটা কাজ সম্পূর্ণ করবে, এই যে ওকে ইনফরমেশনগুলো দিব, কি আকারে দিব? ডেটা। এই ডেটাগুলো দিব, এই ডেটাগুলো কত ধরনের হতে পারে, কি হতে পারে, আমরা আসলে এটাই বোঝার চেষ্টা করতেছি। তো কোথায় কোথায় ছিলাম, যে নাম্বার কয় ধরনের হতে পারে, হ্যাঁ? নাম্বার হতে পারে একদম জেনারেলি দুই ধরনের হয়ে থাকে। একটা থাকে কি, একটা থাকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, যেমন যে 1 2 3 -1 -2, এখানে কোনো ভগ্নাংশ নেই, রাইট? আর বা দশমিক নেই। আবার হচ্ছে 1.2 3.6, এই যে পয়েন্ট আকারে যেগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আর ক্যারেক্টার তো এখানে দেখাইলামই, ক্যারেক্টার কোনগুলোকে আমরা বলে থাকি, এই যে ইংলিশ অ্যালফাবেট, এই যে সিম্বল @, এগুলো কি সিম্বল, এইগুলো সব হচ্ছে এগুলো ক্যারেক্টার। আবার এই 1 2 3 4, এগুলোকে যখন আমরা এরকম কোনো কেসে ব্যবহার করি, কোনো কিছু নেমিং এর কেসে ব্যবহার করি, তখন এগুলো সব ক্যারেক্টার, তাই না? ওকে, তো এই ক্যারেক্টারের বিষয়ে আমরা আরও জানবো। তো আমি এখন কি বলতেছি, যে ভাই আমার কম্পিউটারের মধ্যে আমি চাচ্ছি এই ডেটাটা, মানে এরকম ধরনের ইগুলোকে আর কি নিব, এগুলো রাখবো, বা এগুলো দিয়ে কাজ করব। তো কাজ যে করব, তার আগে আরও কয়েকটা বিষয় জানার আছে। যেমন আমি যে বললাম যে ইন্টিজার, ফ্লোট, তো এই নাম্বারকে এতগুলো জিনিসে
ভাগ করার কেন দরকার, কি প্রয়োজন, তাই না? আচ্ছা, সেখান থেকে আসি যে আমার পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য যে ওই যে সি প্রোগ্রাম যে বানাইছিল, যে হচ্ছে এটাকে ইনভেন্ট করছে, সে নাম দিয়েছে বা এই কিওয়ার্ডটা যারা প্রোগ্রামিং এ আছে, যে বলছে যে তোমার যখন কোনো একটা পূর্ণ সংখ্যাকে তুমি বোঝাতে চাও, কম্পিউটারকে তো বুঝাইতে হবে যে আমি তোমাকে একটা পূর্ণ সংখ্যা রাখতেছি বা পূর্ণ সংখ্যা দিচ্ছি, এটা নিয়ে কাজ করো। তখন এটার জন্য একটা কিওয়ার্ড আছে যে ইন্ট। ইন্ট দিয়ে কি বোঝায়? এটা একটা ইন্টিজার। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে দশমিক, কোনো দশমিক সংখ্যাকে বোঝাও, তখন সেটার জন্য একটা কিওয়ার্ড আছে হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট। আচ্ছা, তারপরে আবার আমি যদি বলি যে আমি ক্যারেক্টার বোঝাতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি? ক্যারেক্টার, যে তুমি একটা কোনো এই যে ইংলিশ অ্যালফাবেট এগুলা কিছু একটা দাও ক্যারেক্টার, তো তার জন্য হচ্ছে CHAR, চার বা ক্যারেক্টার বোঝায়। আচ্ছা, এখন কথা হচ্ছে জাস্ট কি এই তিনটাই? না, ডেটা টাইপ আরও আছে, যেমন হচ্ছে আমাদের ইন্টিজার। এখন কথা হচ্ছে ডেটা টাইপ আরও আছে কেন সেটা বোঝার আগে বুঝতে হবে যে আমাদের এই যে সংখ্যাগুলো যে কম্পিউটারে রাখতেছি, তো এইগুলোর না কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে? যে আমরা পূর্ণ সংখ্যা বলতে গেলে, পূর্ণ সংখ্যা তো ইনফিনিটি, অনেক 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 আছে, তাই না? তো এই পূর্ণ সংখ্যা, আমাদের একটা কম্পিউটার তো একটা মেশিন, আমাদের তো মস্তিষ্ক, আমরা মানুষ, আমরা লাইক আমাদের ব্রেন অনেক হ্যান্ডেল করতে পারে, বাট কম্পিউটার ও তো একটা মানে মেশিন, রাইট? ওর তো একটা কাইন্ড অফ লিমিট, বা ওর যে আমি স্টোরেজটা ইউজ করতেছি, র্যাম, রাইট? র্যাম, এটা তো একটা একটা মেশিন, রাইট? ওর তো একটা সীমা আছে, তাই না? ও অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ে কাজ করতে পারবে, একটা লিমিট নিয়ে কাজ করতে পারবে। তো এই লিমিটটাকে আমরা বোঝা লাগবে যে আচ্ছা, আমি যে র্যামের মধ্যে বা কম্পিউটারের মধ্যে আমি একটা সংখ্যা দিব, রাখবো, হ্যাঁ, ও কতটুকু এটা অ্যাট এ টাইম কত বড় সংখ্যা নিয়ে কাজ করতে পারে, তাই না? সেটা বোঝার জন্য যে আমার আগে জানতে হবে যে আমরা অনেকেই শুনছি, অনেকেই জানি হয়তো, যে কম্পিউটারে আমরা প্রসেসর বলি যে 30 বিট, 32 বিটের প্রসেসর, তারপরে 64 বিটের প্রসেসর। আই গেস এটা আমরা অনেকেই শুনছি, রাইট? একটু রেসপন্স করলে ভালো হয়। ও, হ্যাঁ ভাইয়া। ওকে। সো এত কোষ, আচ্ছা, ওকে, ঠিক আছে, ইয়েস পেয়েছি। তো আমরা এইরকম শুনছি। তো এইগুলো দিয়ে আসলে কি বোঝায়, রাইট? তো এইটা দিয়ে বোঝায় হচ্ছে যে আমার কম্পিউটার বা আমার প্রসেসরটা অ্যাট এ টাইম তখন এই 32 বিটের নাম্বার, এক মানে সেকেন্ডের মধ্যে, মানে বলতে চাচ্ছি যে একবারেই এত বড় একটা 32 বিটের একটা সংখ্যা নিয়ে সে যোগ বিয়োগ করে ফেলতে পারে, মানে অপারেশন করে ফেলতে পারে। আর 64, তাহলে বুঝতেই পারতেছি 32 এর থেকে এটা ডাবল, মানে এটা আরও বড় সংখ্যা, লাইক 10000, মানে বোঝা যাচ্ছে যে অনেক বড় সংখ্যা নিয়ে সে একবারে কাজ করে ফেলতে পারে 64 বিটের গুলো, আর 32 বিটের গুলো মানে তার থেকে একটু কম। তো এখান থেকে আসলে হচ্ছে লিমিট, এই যে একটা লিমিটেশন, যে নাম্বার কত বড় হবে ছোট হবে সেটাও তো কম্পিউটারকে বোঝাতে হবে, রাইট? সেটা বোঝানোর জন্য এই যে কিওয়ার্ডগুলোকে ইউজ করতেছিলাম, ইন্টিজার। তো ইন্টিজার হচ্ছে মনে করো যে 32 বিটের। ইন্টিজার কি হচ্ছে? ইন্টিজার হচ্ছে 32 বিটের। তো ইন্টিজার থেকে যদি আমি একটা বড় সংখ্যা, সেটাও একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে আরও বড় সংখ্যা যদি নিতে হয়, সেটাকে আমি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করব বা কোন ধরনের ডেটা টাইপ ইউজ করব, সেটার জন্য আছে হচ্ছে আমাদের লং লং ইন্টিজার। আবার সেম ভাবে এই যে আমার আমার এটা তো ছিল হচ্ছে কাইন্ড অফ ইসের বিষয় বললাম আমি, আমার পূর্ণ সংখ্যা। এখন যদি আমি বলি যে আমার দশমিক সংখ্যা যেগুলো আছে, ওই যে কি বলে, যেগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে বা পয়েন্ট আকারে, সেগুলোরও এরকম টাইপ আছে, যে ভাই তুমি তো ইন্টিজার বললা, ইন্টিজারের একটা বড় ভাই আছে ওইটা হচ্ছে লং লং ইন্ট, তাহলে ফ্লোটের অবশ্যই একটা বড় ভাই থাকার কথা, ফ্লোটের বড় ভাই হচ্ছে ডাবল। ওকে, ডাবল। ডাবলের মধ্যে আমরা হচ্ছে ফ্লোটের থেকে আরো বড় সংখ্যা রাখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে ওকে, আরেকটু ডিটেলসে আমি একটু যাব এখান থেকে। আমি এখানে যে এখানে উদাহরণ দিয়ে দিছিলাম যে ইন্টিজার আসলে কোনগুলো, এই যে এগুলোকে পূর্ণ সংখ্যা, আমার ক্যারেক্টার কোনগুলো, এই যে এ বি সি এ এগুলো, তারপরে ফ্লোট কোনগুলো, এই যে পয়েন্টগুলো, লং লং ইন কোনগুলো একটু বড়, মানে এটা থেকে একটু বড়, আরও হয় বড়, ডাবল কোনগুলো, এটাও কি ওই ফ্লোটের মতোই কিন্তু ও পয়েন্টের পরে আরও বেশি সংখ্যা রাখতে পারে।
এখন আমরা এখানে একটা জিনিস নোটিস করছি হয়তো অনেকেই, ভাই এইটা কি, হোয়াট ইজ 4 বাইট, 1 বাইট, 8 বাইট, এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছেন? আচ্ছা, ওকে, বাইট বিট, আমরা এইসব বিষয়ে বিট নিয়ে আলোচনা আমরা হচ্ছে যখন আমরা কি বলে বাইনারি নাম্বার নিয়ে আরও ডিটেলসে পড়ালেখা করব, তখন আমরা আর কি কি বলে এগুলো সম্পর্কে বিট নিয়ে আলোচনা করব। বাট এখন একটা রাফলি একটা আইডিয়া দিয়ে দিই। এই যে কম্পিউটারের কথাটা বলতেছি, কম্পিউটার কি আছে, মেমোরি আছে, বা আমরা এই যে র্যামের কথা বলতেছি। আমি বললাম যে ভাই তোমার মধ্যে আমি একটা ইন্টিজার রাখবো, হ্যাঁ ইন্টিজার রাখবো। তো আমি ধরে নিচ্ছি যে এই প্রতিটা সেল, কি বলতেছি, এই প্রতিটা সেল হচ্ছে এক একটা 1 বাইট করে, কি করে 1 বাইট করে। এখন আমরা এই যে উপর থেকে যদি দেখে আসি, যে আমি এখানে লিখে রাখছি ইন্টিজার সমান সমান 4 বাইট, তার মানে বুঝায় এই যে প্রতিটা ঘর যদি 1 বাইট করে হয়, আমার একটা ইন্টিজার কি করবে, এরকম 4টা ঘর নিবে। কেন? ওই 4টা ঘর জুড়ে ওই ইন্টিজার নাম্বারটা নিবে। ধরলাম আমি একটা ইন্টিজার নাম্বারের কথা বলতেছি, ধরি 25। তো এই যে 25 কোথায় থাকবে, 25 থাকবে হচ্ছে এই 4টা ঘর জুড়ে। আবার আমি যদি বলি 1000, এইটাও সরি এটাও হচ্ছে কি ইন্টিজারের রেঞ্জের মধ্যেই পড়তেছে। ওর জন্য ধরলাম এই যে এই 4টা ঘরও নিছে, প্রতিটা ঘর কি 1 বাইট করে। এটা হচ্ছে কম্পিউটারে ইন্টারনালি হচ্ছে। এখন আমার কথা হচ্ছে ভাই আমার কি হার্ডওয়্যার এত জানার দরকার আছে, পড়ার দরকার আছে? আমি এটা রাফলি আইডিয়া দিচ্ছি জাস্ট কিভাবে আমরা ভিজুয়ালাইজ করব যে আমাদের কম্পিউটারের ভিতরে কিভাবে এই ডেটাগুলো থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে 4 বাইট করে জায়গা নিচ্ছে, এটা কে নিচ্ছে? ইন্টিজার নিচ্ছে। এখন যদি আমি বলি ভাই আমি একটু আরেকটু বড় সংখ্যা, এটাও আমার কম্পিউটার বুঝবে কেমনে? যেটা আমি যে লং লং ইন্ট করে বললাম, আমরা একটু উপর থেকে যদি দেখে আসি, লং লং ইন্ট বলতে আসলে দেখেন যে 8 বাইট করে জায়গা নিচ্ছে। তার মানে আমার র্যাম, রাইট, আমার র্যামটার তো এই যে র্যামটা যে বলতেছি এরকম ঠিক ধরলাম এমন 8টা সেল নিয়ে, কি প্রতিটা সেল যদি 1 বাইট করে হয়, ও এরকম 8টা সেল নিয়ে জাস্ট একটা লং লং নাম্বারকে সে রাখতেছে, তাই না? তো ভাই আমি কেন এত র্যাম নিয়ে বকবক করতেছি? মেন কথাটা হচ্ছে যে এই যে আমরা ধরলাম একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আমি একটা সফটওয়্যার বানাবো, ঠিক আছে? তো র্যামের মধ্যে র্যাম ইউজ করতেছে। এই যে আমরা যে এখন আপনাদের দেখাই যে কারেন্টলি আমি যদি আমার টাস্ক ম্যানেজারে যাই, তো এই যে আমার যে এই সবগুলো এই যে অ্যাপগুলো এখন আমার কারেন্টলি ওপেন আছে, ঠিক আছে? এইগুলো কি, এই যে আমার মেমোরিকে ওরা ইউজ করতেছে। এই এখন যেগুলো ইউজ করতেছে এগুলো সব আমার র্যাম ইউজ করতেছে ওরা, হ্যাঁ। এখন আমি ধরেন যে একটা প্রোগ্রামার হইলাম, আমি একটা সফটওয়্যার বিল্ড করলাম। তো আমার সফটওয়্যারটা এমন বানাইছি আমি যে ও কি করে, আমি ওকে অন করতেই ও আমার পুরো ধরলাম যে 32 জিবি আমার র্যামে স্পেস লাগবে, 32 জিবি। এখন কথা হচ্ছে আমাদের আদেও কি কম্পিউটারগুলোতে কারো কি 32 জিবির র্যাম আমরা ইউজ করি? হ্যাঁ অনেকে করি, সবাই তো করি না সচরাচর। ম্যাক্সিমাম মানুষেরই এখনকার যুগে আছে 8 জিবি অথবা 16 জিবি, যেমন আমারটা হচ্ছে 16 জিবি। ওকে, এখন বুঝি এই র্যাম বা এই স্পেসটা আমার কম্পিউটারে এখন একসাথে কতগুলো জিনিস ওপেন করে রাখছে। আমার উইন্ডোজটা ওপেন হয়ে আছে, আমার এই হাবিজাবি এতগুলো সফটওয়্যার ওপেন করে রাখছি। এখন আমি যদি একটা এমন সফটওয়্যার বানাই যেটা ওপেনই করতে আমার 32 জিবি জায়গা লাগবে, তাহলে কি আদৌ এটা আমার কম্পিউটারে ওপেন হবে? হবে না, তাই না? তো এই জন্য আমি একটু র্যাম নিয়ে ছোটোখাটো পড়াশোনা করলাম যে কি ভাই আমার যে ডেটা টাইপগুলো কতটুক জায়গা নিয়ে রাখতেছে। মন চাইলেই আমি সবসময় ইন্টিজারের জায়গায় লং লং ইন্ট ইউজ করব না, সবসময় আমি ফ্লোটের জায়গায় ডাবল ইউজ করব না। এই ইউজ কেস নিয়ে ছোট করে একটু বললাম, তাই না? আসি, এখন কথা হচ্ছে আমরা বুঝলাম যে ভাই তাহলে ডেটা টাইপ বলতে কিছু আছে, ডেটা টাইপ দিয়ে বোঝায় হচ্ছে আমার কি কি ধরনের আমি ডেটা রাখতে পারি, ডেটার ক্যাটাগরিগুলো বুঝলাম যে আচ্ছা ডেটা এরকম ক্যাটাগরি হয়, এরকম এরকম ডেটা টাইপ আরও অনেক আছে। হুম, এখানে আমি ছোট করে ওদের একটু রেঞ্জও লিখছিলাম যে আমার ইন্টিজার আসলে বোঝায় 10⁹, মাইনাস 10⁹ থেকে 10 পজিটিভ 10⁹, মানে এরকম 10টা ডিজিট, হ্যাঁ 10টা ডিজিটের মনে করেন যে একটা সংখ্যা নিয়েও আর কি কাজ করে। হুম, এর থেকে বড় হইলে আমরা সচরাচর লং লং ইন্টে কাজ করব।
আচ্ছা, আমি এটা এত কিছু অনেক কিছু বলে ফেলছি। চলেন এখন আমরা আমাদের প্রোগ্রামটা যাই, মানে এখানে আসি। আমি চাচ্ছি যে আমি আমার বললাম কি ওই যে ইতে কম্পিউটারের মধ্যে বা আমার প্রোগ্রামের মধ্যে আমি বলবো যে তুমি একটা ইন্টিজার রাখো, সেটা আমি ধরে নিয়েছিলাম যে 25কে আমি রাখতে চাচ্ছি। তার জন্য আমি এখন পর্যন্ত আমি ডেটা টাইপ বুঝে আসছি যে ও আচ্ছা ইন্টিজারের মধ্যে রাখবো ইন্টিজার। এখন কোশ্চেন হচ্ছে ভাই ইন্টিজার তো লেখা ফেলাইছি, কিন্তু রাখবোটা কই, রাইট? রাখবোটা কই, এটা একটা অনেক বড় কোশ্চেন। যে ইন্টিজারের পরে কি আমি 25 লিখবো? অবভিয়াসলি না। 25 লিখলে এটা আসলে কি বোঝাচ্ছে? এটা কিছুই মিন করতেছে না, এটা হারায়া যাবে। আচ্ছা, এখন চলেন আমরা আরেকটু এই যে র্যাম নিয়ে পড়া শেষ হচ্ছে না, হ্যাঁ, র্যাম নিয়ে আরেকটু ছোট করে কথা বলি। যে এই যে র্যামের যে বললাম এই প্রতিটা ঘরের কথা বললাম, হ্যাঁ, এই প্রতিটা ঘরকে বলতে পারি আমরা আমাদের একটা একটা জমি। আমরা এগুলোকে আমাদের জমি বলি, হ্যাঁ, জমি। তো আমি যে আমার ডাটাটা যেটা বললাম, আমি যে 25 একটা বলতেছি একটা নাম্বার, আমি এটা রাখতে চাচ্ছি, ঠিক আছে, আমার র্যামে রাখতে চাচ্ছি। রাখার জন্য আমার এই জমিটা অবশ্যই এটার একটা লোকেশন লাগবে, বা ওর একটা এই জমিটা আসলে আছে কোথায় আমার জানা লাগবে। বা ওকে জানতে হলেই এই যে ওর অ্যাড্রেসের কথা বলতেছি, ওই অ্যাড্রেসে ধরলাম যে আমার বাসাটা হচ্ছে কুদ্দুস পাড়ার গ্রামে। তো এই যে গ্রামটার নাম আমি একটা নাম মেনশন করলাম, রাইট? তো এই যে নাম মেনশন করলাম, তাহলে আমার এই জিনিসটার একটা নাম থাকা লাগবে, রাইট? এই যে এই ঘরটার একটা নাম থাকা লাগবে, এই জমিটার একটা নাম থাকা লাগবে, যে আমি যেখানে আমার এই সংখ্যাটাকে রাখবো। তো এই বিষয়টাতে আমরা এখন একটু ডিটেলসে পড়বো। আমরা এখন পর্যন্ত ডেটা টাইপ নিয়ে আইডিয়া হয়ে গেছে ভাই, ডেটা টাইপ কিরকম হয়, জিনিসগুলো কি আসলে। তো এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। এখন একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে নিয়ে এই মাত্র যে বললাম যে জমি জমার বিষয় আসলো, যে আমাদের র্যামটার মধ্যে কিভাবে আমরা আমাদের ভ্যালুটাকে রাখবো, কোথায় রাখবো। এই রাখার বিষয়টা আসলে আমার মনে পড়ে যে একটা ডিব্বা নিয়ে আসি আমরা। কি ডিব্বা কেন বললাম? যে ধরি আমি আমার একটা সংখ্যা ওই যে 25 বলতেছি, আমি আমার র্যামের যে ওই প্রতিটা সেলকে আমি এক একটা ডিব্বা মনে করতেছি। এই ডিব্বার ভিতরে আমি এক একটা ভ্যালুকে বা ডেটাকে আমি রাখবো এখানে। তো এখন ডিব্বার কনসেপ্টটা থেকে একটু ক্লিয়ারলি যদি বলি, ধরো আমি যদি বলি কখনো যে ভাই তুমি 25 রাখবা, তাহলে তুমি একটা কি করো, একটা ডিব্বা নাও, আমার মতো আমি যেভাবে ভিজুয়ালাইজ করি, ডিব্বা নাও, ওই ডিব্বাটার একটা নাম দাও। যে আমি এটাকে বলি হচ্ছে লালু। আমার এই ডিব্বার নাম লালু, এই লালুর ভিতরে আমি রাখবো হচ্ছে 25। ওকে, অ্যান্ড ধরলাম যে আমাকে কেউ একজন বলতেছে ভাই তুমি একটা ফ্লোটিং নাম্বার নাও, ফ্লোটিং নাম্বার নিয়ে ওইটার ভিতরে তুমি রাখো হচ্ছে 1.2। এখন এই যে রাখবা, যে এই ডিব্বারও একটা নামকরণ করা লাগবে, নাহলে আমি চিনবা কেমনে, তাই না? আমার তো পরবর্তীতে এই নাম্বারটাকে দরকার হইতে পারে, আমি চিনবো কেমনে? তার মানে অবশ্যই এটারও একটা নাম দেওয়া লাগবে। আমি ওর নাম দিলাম হচ্ছে কালু। তো এই যে নাম দিলাম, এই একটা ডিব্বা নিলাম, এই ডিব্বাগুলোকে আমরা এখন থেকে বলবো হচ্ছে ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবলগুলোর কি একটা থাকতে হয়, অবশ্যই কি থাকতে হয়, নাম থাকতে হয়। ইজ ইট ক্লিয়ার? একটু রেসপন্স করেন। জি ইয়েস ক্লিয়ার। ওকে, তো আচ্ছা, এখন এই যে নাম রাখতে হয় বা কি বললাম যে নাম দেওয়া লাগবে, একটা ভ্যারিয়েবল থাকা লাগবে মেমোরিতে। তো এই ভ্যারিয়েবলটা তো আমি ধরে নিচ্ছি ওই যে একটা ইন্টিজার নাম্বার রাখবো, ওই ভ্যারিয়েবলটার আমি নামকরণ দিলাম হচ্ছে এক্স। এক্স নামক একটা ভ্যারিয়েবল আছে, এইটাকে আপাতত আমি এভাবে লিখলাম। এখন এইভাবে লেখার মানেটা কি? আমি বলতেছি এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের ডেটাও রাখতে পারে। কি পারে? ইন্টিজার টাইপের একটা ডেটা এক্স রাখতে পারে। এই লাইনটা লেখার সাথে সাথে কি হইল, এই লাইনটা লেখার সাথে সাথে আমার যে র্যাম আছে, র্যামের ভিতরে একটা জায়গায় মনে করেন যে নাম রেজিস্টার হয়ে গেল এক্স, এই জায়গার নাম এক্স। ও জমিতে বায়না দিয়ে গেছে বা জমির নাম রেজিস্টার করা গেছে, এখনো কোনো কিছু রাখে নাই বা বিল্ডিং করে নাই, জাস্ট জমি কিনে রাখছে। আচ্ছা, এখন আমি কি বললাম, যে পরের লাইনে যাই, যে আমি এখন এটার ভিতরে এক্স এর ভিতরে একটা জিনিস রাখবো 25, এই বারবার 25 বলতেছি, 25 রাখবো। এখন কি হইল, আমার আমার হচ্ছে এই জমির নাম কি তাহলে? এই জমির নাম হয়ে গেছে এক্স, কিন্তু ওর ভিতরে এখন কি আছে? 25 আছে। কথাটা বুঝতে পারতেছি? 25 আছে। আমি এখন যদি বলি যে আমি আরেকটা জমি নিব ওয়াই,
ওইটার ভিতরে রাখবো 1.2। তাহলে কেমনে হবে? সেম সেম কনসেপ্ট, যে আমি একটা ধরি যে যেহেতু এটা একটা ফ্লোটিং নাম্বার, তাহলে কি বলি, ফ্লোট, তারপরে হচ্ছে এটার নাম দিলাম y, অ্যান্ড ওর ভিতরে কত রাখলাম, 1.2। এখন দেখেন আমি দুই লাইন লিখছি, দুইভাবে লিখছি। এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি যে একবার হচ্ছে এক্সটাকে লিখলাম, মানে জাস্ট খালি জমির নাম লিখলাম, পরের বার কি করলাম, বা ভ্যারিয়েবলের নাম লিখলাম, ভ্যারিয়েবলের নাম রাখার পরে পরের লাইনে ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালুকে অ্যাসাইন করলাম, মানে ওর মান দিলাম। কথা হচ্ছে আমি এটাকে এভাবেও লিখতে পারি, বা আমি চাইলে এই 25টাকে এইভাবেও লিখতে পারতাম। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এইটাকে বলে হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন, ঠিক আছে, বানান ভুল হইলে হয়েছে ভাই, সরি। আর এটাকে বলে হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেশন। বা আমরা এখানে এখানে হচ্ছে আমরা কি করলাম, একটা ভ্যালু ওই জমিতে রাখলাম বা ওই ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। সেমভাবে এইখানে এক লাইনেও আমরা জিনিসটাকে করে ফেলতে পারতাম। তো এটা টাইপস অফ কিভাবে আমরা এইখানে লিখতে পারি এটা একটু বলে দিলাম। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা কিভাবে একটা মানে কি দেখলাম, আমরা প্রিন্ট করা শিখলাম আমাদের প্রথম প্রোগ্রামটা। এরপর আমরা দেখলাম হচ্ছে কিভাবে ডেটা টাইপ বা আমাদের কম্পিউটার কত ধরনের কি ক্যাটাগরি ডেটাকেও বুঝতে পারে, রাখতে পারে, কাজ করতে পারে তাকে নিয়ে। অ্যান্ড তারপরে কি হইলো, এই ডেটাগুলোকে আমি কম্পিউটারে রাখবো কিভাবে, যাতে আমি পরবর্তীতে ওইটার উপর একটা কাজ করতে পারি। তার জন্য আমাদের দরকার পড়ে হচ্ছে ভ্যারিয়েবলের। তো আমরা ভ্যারিয়েবলের কনসেপ্টটা বুঝলাম, যে ভ্যারিয়েবল বলতে একটা আমরা ডিব্বা মাথায় কল্পনা করবো, একটা ডিব্বা, তার ভিতরে আমরা মানগুলোকে রাখবো। আচ্ছা, এই পর্যন্ত আই গেস আমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ইন্টিজারে ধরেন যে আমি এক্স ওয়াই জেড নিলাম, লাইক ডিক্লারেশন, হ্যাঁ এরপর হচ্ছে মানে ওই এক্স ওয়াই জেড আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দিতে পারবো আমি নিজে? হ্যাঁ, আমি এটাকে চাইলে এইভাবেও লিখতে পারতাম, কোনো ইস্যু নেই। এটা বলছেন? আর আর ডিক্লারেশন অ্যাসাইনমেন্ট পুরো ভেরিয়েবল? এখানে হচ্ছে ভ্যারিয়েবল শুধু এই অংশটা, এটাকে বলে হচ্ছে ভ্যারিয়েবল, তাই না? ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের বাংলা আমরা জানি হচ্ছে চলক, যার হচ্ছে কি বলে, আমরা পরবর্তীতে এটার মান চেঞ্জ করতে পারি। আচ্ছা, আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার হয়নি, একটু ভালো করে বলেন তো, মানে কি বলছেন? হ্যালো? ফার্স্ট হচ্ছে যে আমি ইন্টিজারে আমি হচ্ছে যে ডিক্লারেশন। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো? শুনতে পাচ্ছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমার যে ইন্টিজার, ওই ইন্টিজারে আমি ডিক্লেয়ার করলাম, ইন্টিজারে ডিক্লেয়ার করলাম তিনটা এক্স ওয়াই জেড। এরপরে কি আমি অ্যাসাইনমেন্ট এক্স ওয়াই জেড ওটা আলাদা আলাদা মান দিতে পারবো? অবশ্যই পারবো। আরেকটা হচ্ছে ইয়া ডিক্লারেশন আর অ্যাসাইনমেন্ট দুইটাই কি ভেরিয়েবল? না, ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে যে ইন্ট এ বি সি, এটা ছিল ফার্স্ট কোশ্চেন, যে আমি এইভাবে ডিক্লেয়ার করে আসলাম। হ্যাঁ, আমি ওই যে বললাম না, এই ভ্যারিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করতেছি, যে মেমোরির মধ্যে ভাই তুমি একটা জায়গা নাও, ওইটাকে নাম করে দাও এ, মেমোরির মধ্যে তুমি আরেকটা জায়গা নাও, ওইটাকে নাম করে দাও বি, মেমোরির মধ্যে তুমি আরেকটা জায়গা নাও, সেটার নাম করে দিলা সি। বুঝতে পারছি? আমি এখানে তিনটা ভ্যারিয়েবল নিছি। এখন আমি মন চাইলো আমি এখানে এসে বলে দিলাম এর মান হচ্ছে 10, এইটাকে বললাম, এই যে এর ভিতরে যে একটা মান রাখলাম, এটাকে বলে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। মানে আমি এখানে এর ভিতরে 10কে রাখতেছি, সমান সমান দিয়ে 10 রাখলাম, এটাকে বলে হচ্ছে অ্যাসাইনমেন্ট, কোনো কিছু অ্যাসাইন করে দেওয়া, তাই না? এই যেমন আমাদেরকে যখন ভার্সিটি থেকে যে অ্যাসাইনমেন্ট দেয় কোনো একটা, তখন কি করে, স্যার আমাদেরকে অ্যাসাইন করে দেয় যে তুমি এই কাজটা করে দাও, তখন সে আমাকে কি দিচ্ছে, একটা কিছু দিচ্ছে না, এইটাই। সেমভাবে এই যে এ একটা ভ্যারিয়েবল, তার ভিতরে আমি কি রাখলাম, 10 যে রাখলাম, এটা হচ্ছে অ্যাসাইন করে দিলাম। তো এইভাবেই চাইলে আমরা অ্যাসাইনমেন্ট এবং ডিক্লারেশন এই জিনিসটাকে একই লাইনে করতে পারতাম। যেমন আমি এখানে ডিরেক্টলি লিখে দিতে পারতাম যে বি ইকুয়াল টু 2, লিখতেই পারতাম। আবার সেটা না করে আমরা যে যেমন এরটা পরবর্তীতে করলাম। তো অ্যাসাইনমেন্ট এবং ডিক্লারেশন দুইটা আলাদা জিনিস, চাইলে একসাথেও করা যায়, আবার আলাদাও করা যায়।
আই গেস বুঝতে পারছি। আর শুধু এখানে ভ্যারিয়েবল বলতে বোঝাচ্ছি এই যে সমান সমানের আগে এবং ইন্টিজারের পরে যে জিনিসটা লিখছি এটাকে বলে হচ্ছে ভ্যারিয়েবল। ওকে বুঝতে পারছি। ওকে ঠিক আছে। এখন আমরা আসি যে আচ্ছা আমরা তো অনেকভাবে ভ্যারিয়েবল লেখা দেখলাম, ভ্যারিয়েবল ডেটা টাইপ সবই দেখলাম, ভ্যালু রাখাও শিখলাম। এখন কথা হচ্ছে ভাই আমি এদেরকে চাচ্ছি প্রিন্ট করতে, আমি চাচ্ছি প্রিন্ট করতে। তো আমরা একটু আগে প্রথম কোডটা দেখছিলাম যে প্রিন্ট কেমনে করে। আমরা লিখতাম হচ্ছে প্রিন্ট এফ, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা ডাবল কোটেশন দিয়ে যে ওইটার মধ্যে আমি যাই লিখতাম তাই প্রিন্ট হয়ে যেত। এখন কথা হচ্ছে ভাই এখানে তো আমি এক্স লিখছি তাই না, এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, তাহলে আমি এখন কি করব, এক্স এর এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করব। আমি যদি এখানে লিখি এক্স, এখন সবাই কি মনে করি এখানে কি আমার এক্স এর ভ্যালুটা প্রিন্ট হবে, 25 প্রিন্ট হবে? চলেন দেখে আসি প্রিন্ট হয় কিনা। না, এটা কি প্রিন্ট হলো, এক্স প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে একটা বোঝার বিষয় আছে। কি বিষয় আছে? এই যে আমরা যখন প্রিন্ট এফ লিখি ওর ভিতরে ডাবল কোটেশন দিলে তার ভিতরে আমি দুনিয়ার 14 গোষ্ঠী যা লিখব তাই প্রিন্ট হবে। ঠিক আছে, তো এখানে তাহলে আমি কিভাবে এই এক্স এর মানটাকে প্রিন্ট করব? আচ্ছা, তো মানটাকে প্রিন্ট করার জন্য প্রথমে আমি লিখি, তারপরে আমি এক্সপ্লেন করব। মানটাকে প্রিন্ট করার জন্য একটা ম্যাজিক্যাল একটা জিনিস লেখা লাগে, সেটাকে বলে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমরা এটা নিয়ে পরে দেখব। বাট এই যে আমি কি লিখলাম, পার্সেন্টেজ ডি দিলাম অ্যান্ড একটা কমা দিয়ে আমি এখানে এই যে ডাবল কোটেশনের বাহিরে এসে একটা কমা দিয়ে ওই যে এক্সকে প্রিন্ট করতে যাচ্ছি আমি এখানে এক্স লিখে দিলাম। অ্যান্ড এখন যদি আমি এটাকে প্রিন্ট করি বা এটাকে রান করি, এখন আমরা দেখব কি 25 প্রিন্ট হয়ে গেল। ওয়াও, ম্যাজিক! কেমনে হইল এখন বোঝার চেষ্টা করি। এই যে আমরা ভ্যারিয়েবল শিখলাম, মানে আমাদের কম্পিউটারের মেমোরির মধ্যে এই ভ্যারিয়েবলগুলো আসলে কি এক একটা সেল র্যামের মধ্যে যেখানে আমার এই ভ্যালুগুলো আছে। তো এই যে ভ্যালুগুলো আছে, তো আমি যখন প্রিন্ট করতে চাচ্ছি তখন আমি এখানে এক্স লিখলে কি হলো, আমার এটার ভ্যালু প্রিন্ট হলো না, বরঞ্চ কি প্রিন্ট হয়ে গেল, এক্স প্রিন্ট হয়ে গেল। আমি তাহলে এই এক্স এর ভিতরের মানটাকে কিভাবে পাবো, বা এই কথাটা আসলে কি বোঝাচ্ছে, চলেন এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ ডি বলতেছে অ্যান্ড কমার পরে একটা নাম লিখছে। তো আমি মনে করি যে এই এক্স যেটা, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। কি অ্যাড্রেস? এটা হচ্ছে আমার ঠিকানা। আর পার্সেন্টেজ ডি বলতেছে যে তুমি এই ঠিকানা থেকে ওর মানটা এনে দাও। মানটা এনে যদি আমি ডাবল কোটেশনের ভিতরে রাখি তাহলে ওইটাই তো প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমার ঠিকানা কোনটা? এক্স। ও যাবে এক্স এর কাছে, এক্স এর কাছে যাওয়ার পরে কি করবে, ওইখান থেকে মানটা নিবে, মানটা নিয়ে এসে রাখবে কোথায়? এই যে ডাবল কোটেশন দেখতেছি এগুলোকে বলে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে রেখে দিছে, তাহলেই তো এটা প্রিন্ট হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছি? তাহলে চলেন আমি দেখে আসি। এই যে মেমোরি, আমি কি বললাম, মেমোরির ভিতরে যে মেমোরির ঠিকানাটা কি, এটা এক্স তাই না, এক্স অ্যাড্রেস হচ্ছে এক্স, এক্সে আসলো, এক্সের ভিতরে কি আছে 25, ও এই 25কে নিয়ে প্রিন্ট করে দিছে। এখন একটা যে ওই যে ম্যাজিক্যাল ওয়ার্ড লিখলাম পার্সেন্টেজ ডি, এটা কি, চলেন এটা নিয়ে একটু পড়াশোনা করি। পার্সেন্টেজ ডি, রাইট, এটা আবার আমার ডেটা টাইপের মধ্যেই লিখে রাখছি। এই দেখি আমাদের কম্পিউটারকে আমরা ডেটা টাইপ দিয়ে বুঝাইছি যে আমি কোন ধরনের ভ্যালু এটার মধ্যে রাখবো, তাই না? কোন ধরনের ভ্যালু আমি রাখবো, সেটা কোন ধরন, ওগুলো ওই যে ইন্ট, তারপরে CHAR 4, তারপরে ফ্লোট, তারপরে কি লং লং, এগুলো দিয়ে আমরা বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে এই ভ্যালুগুলোকে এটা দিয়ে তো আমরা বুঝতেছি যে ইন্টিজার রাখবো, ক্যারেক্টার রাখবো। এখন এই মানগুলো কম্পিউটার ওই মেমোরি থেকে কিভাবে আনবো, এই ফরম্যাট স্পেসিফায়ারটাকে ইউজ করে। তো যখনই পার্সেন্টেজ ডি দেখবে কম্পিউটার, ও বোঝা যাবে যে এই ঘরের মধ্যে কোনো একটা ইন্টিজার ভ্যালু আছে। কি আছে? ইন্টিজার ভ্যালু আছে। আচ্ছা, আবার যখনই পার্সেন্টেজ সি দেখবে আমার কম্পিউটার বোঝা যাবে যে, আমার প্রোগ্রাম বোঝা যাবে যে মেমোরির ঠিক ওই ঘরটার মধ্যে একটা ক্যারেক্টার আছে, আমি ওই ক্যারেক্টারটার সাথে কিছু একটা করব, সেটাকে হয় প্রিন্ট করবো বা একটা ইনপুটে নিয়ে রাখবো। ইনপুটের বিষয় পরে বলি, বা আমি ওইটাকে প্রিন্ট করব। আচ্ছা,
সেম ভাবে পার্সেন্টেজ এফ তাহলে কি করে, পার্সেন্টেজ এফ হচ্ছে বোঝাচ্ছে যে আমার এটাকে কোনো একটা দশমিক সংখ্যা আছে, মানে হচ্ছে ভগ্নাংশ আকারে কিছু একটা আছে। এলএলডি দিয়ে কি বোঝাচ্ছে, পার্সেন্টেজ এলএলডি, পার্সেন্টেজ এলএলডি হচ্ছে আমার এখানে লং লং ইন্টিজারের কথা বোঝাচ্ছে। সেম ভাবে পার্সেন্টেজ, আচ্ছা এটা একটু ভুল লিখছি, এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে এলএফ, ঠিক আছে। আমার ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ। তো এলএফ দিলেও বুঝে হচ্ছে যে আমি একটা ডাবল ডেটা টাইপের কথা বলতেছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই কোডে দেখে ফেলছি যে কিভাবে করে আমাদের একটা ভ্যারিয়েবলকে চাইলে আমরা প্রিন্ট করতে পারি। হ্যাঁ, কারো কি কোনো কোয়েরি আছে? আচ্ছা, ওকে, আই গেস ভ্যারিয়েবল নিয়ে হালকা পাতলা অনেকেই ক্লিয়ার হয়েছি, আমরা এটা আরও ডিটেলসে দেখব। ওকে, এখন আমরা কি করলাম, আমরা এখন পর্যন্ত শুধু দেখছি হচ্ছে কিভাবে এই ভ্যারিয়েবল আমরা প্রিন্ট করতে পারি, এই ভ্যারিয়েবলে মান রাখতে পারি, তাই না? এখন আমার কথা হচ্ছে যে ভাই, শুধু কি আমার তাহলে আগে থেকে প্রোগ্রামে বলে দিতে হবে যে এই ভ্যারিয়েবলের মান এত, এই ভ্যারিয়েবলের মান অত? আমি কি নিজে থেকে চাইলে প্রোগ্রামটা রান করার পরে দিতে পারবো না কোনো ভ্যালু? অবশ্যই পারবো। তার জন্য আমাকে কি শিখতে হবে? ইনপুট নেওয়া শিখতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আমি ইনপুট নেওয়া শিখবো কিভাবে? আসেন, এই যে আমার এই প্রোগ্রামটার মধ্যে কি করলাম, আমি প্রিন্টএফ যেই কথাটা আছে, প্রিন্টএফ দিয়ে কি বুঝছিলাম, প্রিন্টএফ দিয়ে বুঝছিলাম যে ভাই তুমি যখন প্রিন্টএফ ইউজ করো কোনো কিছুকে, তুমি আমার এই যে আউটপুট স্ক্রিনের মধ্যে শো করো। এখন আমি বললাম যে ভাই এই 25টা আমি চাচ্ছি আমি ইনপুট দিব, ঠিক আছে, 25টা আমি চাচ্ছি ইনপুট দিব, সেটাকে কিভাবে দিব? তার জন্য একটা ম্যাজিক্যাল বাণী আছে, ম্যাজিক্যাল বাণীটাকে বলে হচ্ছে স্ক্যানএফ। হ্যাঁ, স্ক্যানএফ বলে। এখন ওয়াও, স্ক্যানএফ, প্রিন্টএফ, ওয়াও, কত কত জিনিস শিখতেছি। প্রিন্টএফ কি ছিল? কোনো কিছুকে প্রিন্ট করে দেওয়া। এখন স্ক্যান কি? আমরা কি স্ক্যান করি না বা নিচ্ছি, তাই না? তো ওই কাইন্ড অফ স্ক্যান করা, কারো আইডি স্ক্যান করা না, যাই হোক। তো এই যে স্ক্যানএফ কি করবে, আমার মানে টার্মিনাল থেকে বা আমি যেখানে ইনপুটটা দিব, ইনপুট ফাইল হোক টার্মিনাল হোক, সেখান থেকে এটাও ইনপুটটা নিবে। কিভাবে নিবে? এটা লেখারও সিস্টেম অনেকটা অনেকটা কার মতো? প্রিন্টএফের মতো। আমার এটার ভিতরে একটা ডাবল কোটেশন দেওয়া লাগবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেই ফরম্যাট স্পেসিফায়ারে পড়ালেখা করলাম, সেই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হবে। যেমন পার্সেন্টেজ ডি এখানে ইউজ করতে হবে। এইটা দিয়েও কি বুঝবে স্ক্যানএফ, যে আমি কোনো একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি। এখন ডাবল কোটেশন থেকে বের হয়ে যদি আমি একটা কমা দিই, কমা দেওয়ার পরে আরেকটা ম্যাজিক্যাল জিনিস লিখবো, সেটাকে বলে হচ্ছে অ্যাম্পারসেন্ট, বা আমরা এটাকে অ্যান্ড সাইন দিয়ে আর কি পরিচিত। অ্যাম্পারসেন্ট আছে, এই অ্যাম্পারসেন্ট কি করে বলবো, তার আগে হচ্ছে এখানে কি লেখা লাগবে, ওই যে আমার ঠিকানা অ্যাড্রেস দিলাম। আচ্ছা, ওকে, এখন আসলে সত্যি বলতে এই যে অ্যাম্পারসেন্ট, এটাকে হচ্ছে অ্যাড্রেস অফ, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাড্রেস অফ। অ্যাড্রেস অফ কত? এক্স। মানে আমার প্রোগ্রামকে বুঝায় কম্পিউটারে ঠিক এক্স নামক, এক্স তো কি আমি নামকরণ করছি, রাইট? মানে কথাটা অনেকটা এরকম হবে যে এই যে আমি বললাম এতক্ষণ ধরে বকবক করতেছি যে র্যাম নিয়ে, র্যামের যে প্রতিটা ঘর, তাই না? আমি না ওকে নাম দিছি এক্স, আমি না ওকে নাম দিছি ওয়াই, কিন্তু ওর কি একটা জন্মগত নাম আছে না, তাই না? ওর তো জন্মগত একটা ঠিকানা আছে, নাহলে আমার কম্পিউটারের কাছে, আমার কাছে সামনে এটা অপরিচিত জিনিস, কম্পিউটারের তো নিজের ভিতরে এটা। তো ও তো জানে যে এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা নাম আছে, এই জায়গার একটা নাম আছে। তো আমি যখন বলি যে একটা ইন্টিজার এক্স, আমি ধইরা নিলাম, আমি মনে মনে ধরে নিচ্ছি যে এই জায়গাটার নাম হচ্ছে এক্স, কিন্তু আদেও তো এটার একটা আসল নাম আছে বা একটা আসল ঠিকানা আছে। তো এই অ্যান্ড এক্স কি করে, আমি যে নাম দিছি এক্স, ও যায় হচ্ছে এই এক্স এর আসল ঠিকানায় আমাকে নিয়ে যায়। তো ও কি করলো, এই ঘরে নিয়ে আসলো। তো স্ক্যানএফ কি করে, স্ক্যানএফ হচ্ছে আমি যখন কোনো কিছু একটা ইনপুট দিব, মানে আমি লিখব, সেটাকে ও নিবে, নিয়ে এই এক্স এর ঘরে রেখে আসবে। তার মানে কি, আমার এই ঘরটা খালি ছিল, আমি যখনই ধরলাম 5 ক্লিক করছি, ও এই ঘরে এসে
5 দিয়ে ইন্টার চাপ দিছি, ও আইসা এখানে 5 রেখে দিছে। তাহলে এই অ্যান্ড সাইনটা এটাই করে। তো আমরা এখন ধরি যে আমি এই কোডটাকে যদি রান করি, রান করার পরে কি হইল, রান হওয়ার পরে এই যে এখানে ওয়েট করতেছে আমাকে ইনপুট দেওয়ার জন্য। আমি যদি এখানে 5 দিয়ে একটা ইন্টার চাপ দিই, কি হইলো, আরেকটা 5 প্রিন্ট হলো। ওয়াও, কেমনে হইলো, এই যে আমি 5 ইনপুট দিলাম, সে কি করলো, আমার মেমোরিতে গিয়ে ওই যে র্যামের মধ্যে কি করলো, 5 রেখে আসলো, তারপরে প্রিন্টএফ কি করতেছে, আবার এটাকে প্রিন্ট করে দিচ্ছে। এই জিনিসটা না বুঝতে পারলে যদি আমি আরেকটু এখানে সুন্দর করে লিখি, x ইকুয়াল টু, ওকে, এখন যদি এটাকে রান করি, এবার আমি দিলাম 13, ইন্টার দিলাম, তাহলে x ইকুয়াল টু কত প্রিন্ট হচ্ছে, 13 প্রিন্ট হচ্ছে। আমরা এখানে বুঝতে পারছি কি করছি, এই যে ডাবল কোটেশনের ভিতরে আমি যাই করব সেটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তাই আমি লিখছি x ইকুয়াল টু, আর পার্সেন্টেজ ডি দিয়ে বোঝাচ্ছে ভাই তোমার এখানে একটা ভ্যারিয়েবল আছে যেটার মানটা তুমি প্রিন্ট করবা। তো x ছিল ভ্যারিয়েবল, ওর মানটা আমি এখানে প্রিন্ট করে দিছি। এখন কথা হচ্ছে, ধরেন আমি এখানে কয়েকটা মাল্টিপল ভ্যালু নেই, যেমন x, y এবং z। তা আমি চাচ্ছি এদের ইনপুট নিব। কেমনে নিব, এই যে আমার স্ক্যানএফ এর মধ্যে যেমন একটা নিছিলাম, এরকম পার্সেন্টেজ কয়টা দিব, পার্সেন্টেজ ডি 3টা দিব। কেন 3টা দিব, আমি 3টা ভ্যালু এখন আমি ইনপুট নিব। তাহলে এখানে আমার অ্যাড্রেসও 3 জনের দেওয়া লাগবে, দিলাম 3 জনের অ্যাড্রেস। ওকে, 3 জনের অ্যাড্রেস দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এদেরকে প্রিন্ট করতে। তো প্রিন্ট কেমনে করব, ওই সেম ভাবে আমি এখানে স্পেস দিয়ে দিয়ে বাকিগুলো প্রিন্ট করে ফেলি, ইকুয়াল টু, বা আমি পরের লাইনে লাইনে প্রিন্ট করবো। তাহলে কি নেক্সট লাইন দেওয়ার জন্য কি দেওয়া লাগে, নেক্সট লাইনের জন্য ব্যাকস্ল্যাশ এন দেওয়া লাগে। দেওয়ার পরে আমি লিখলাম y ইকুয়াল টু কত, পার্সেন্টেজ ডি, তারপরে আবার একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, আবার বলতেছি হচ্ছে এবার z ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। এখন কথা হচ্ছে ভাই, এটাকে যদি রান করি আমার কি yz এর ভ্যালু প্রিন্ট হবে, হবে না। কেন, আমি একটা পার্সেন্টেজ ডি দিছি, সেটা দিয়ে ও কি বুঝতেছে এক্স এর ভ্যালুটা সে প্রিন্ট করবে। বাট আমার yz প্রিন্ট করতে হলে এখানে এক্স এর পরে কমা দিয়ে বলে দিতে হবে তুমি দ্বিতীয় যেই পার্সেন্টেজ ডিটা, এটা দিয়ে আসলে y এর ভ্যালুটা প্রিন্ট করো, আর পরেরটা দিয়ে কমা দিয়ে কি z দিলাম, তুমি z এর ভ্যালুটা প্রিন্ট করো। এটাকে যদি এখন আমি রান করি, এখানে আমাকে ওয়েট করতেছে ইনপুটের জন্য। আমি দিলাম 1 2 3, ইন্টার দেই, কি হলো, বুম, এক্স এর ভ্যালু প্রিন্ট করে দেখালো, ওয়াই এর ভ্যালু প্রিন্ট করে দেখালো, জেড এর ভ্যালু প্রিন্ট করে দেখালো। এখন একটা ম্যাজিক দেখাই, যে আমি যখন প্রথমে ইনপুট দিয়েছিলাম কি, এক্স এর ভ্যালু 1 ইনপুট দিলাম, ওয়াই এর ভ্যালু 2 ইনপুট দিলাম, জেড এর ভ্যালু 3 ইনপুট দিলাম। আমরা নেক্সটও এটাই করব, একটু একটা এখানে কাজ করি। আমি না এখানে কি করছি, এক্স ওয়াই জেড সিরিয়ালি দিছি, রাইট, সিরিয়ালি দিছি। তাহলে কি বোঝাচ্ছে, ও এক্স এর ভ্যালু 1 প্রিন্ট করবে, ওয়াই এর ভ্যালু 2 প্রিন্ট করবে, জেড এর ভ্যালু 3 প্রিন্ট করবে। কিন্তু আমি না এখানে একটু মাতব্বরি করি, যে এখানে জেড দেই, এখানে ওয়াই দিই, তাহলেও কি করে একটু দেখি। আমি সেম ইনপুট দিব 1 2 3, আমার হিসাব অনুযায়ী কি হওয়ার কথা, এক্স এর ভ্যালু 1 হওয়ার কথা, ওয়াই এর ভ্যালু 2 হওয়ার কথা, বাট এখানে কি হইল 3, জেড এর ভ্যালু 3 হওয়ার কথা, এখানে হইল 2। এটার কি কেউ বলতে পারবে কেন এরকম হইল, আপনারা কেউ অ্যান্সার দিতে পারবেন? হ্যালো, সেকেন্ড লাইনে y ইকুয়াল পার্সেন্টেজ, সেকেন্ডটাতে y ইকুয়াল পার্সেন্ট p ছিল, এই জন্য ওখানে z না হয়ে y হয়েছে। যদি এখানে y এর বদলে z দিতেন তাহলে z ইকুয়াল 3 হতো। আসলে না, এরকম না বিষয়টা, দেখি ভাইয়া আসলে হচ্ছে এখানে আমরা তার অ্যাড্রেস গুলোকে চেঞ্জ করে দিছি ভেরিয়েবলের জায়গাটুকু থেকে। এক্স্যাক্টলি, মানে এই যে আমরা কি এখানে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি 3টা, তাই না, এইটা দিয়ে ও বুঝতেছে যে হ্যাঁ আমি একটা ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করব। বাট এইখানে কি আমি একটা অর্ডারে দিছি না, এখানে যদি আমি এক্স ওয়াই জেড দিতাম, এই প্রথম এক্সটা আসলে মিন করতেছে এই প্রথম পার্সেন্টেজ ডিটাকে, পরের যেই ভ্যালুটা কমার পরে এটা মিন করতেছে এই পার্সেন্টেজ ডিটাকে, এরপরে যেটাকে দিছি ও মিন করতেছে এটাকে। এখন আমি এখানে যেহেতু ঘুরিয়ে দিছি তাই ও ভুল প্রিন্ট করতেছে। তাহলে আমি যদি এখানে আবার আগে ঠিক করে দিই, ওয়াই দিই অ্যান্ড দিই জেড, এখন আমি ইনপুট যেভাবে দিব ও এক্স ওয়াই জেডের মানটা ঠিক ওইভাবেই প্রিন্ট করবে। 1 2 3 দিব, এখন দেখো যে এরা ঠিক করে প্রিন্ট করেছে। তো এই এতটুকু জায়গা ঘুরিয়ে দেওয়ার কারণে ও কি হলো,
ও উল্টো প্রিন্ট করতেছিল। ওকে, আই গেস বুঝতে পারছি, রাইট? হ্যাঁ, ইনপুটে জেড শেষে। ওকে, আই হোপ সবাই এটা বুঝছি। কারো কুইরি থাকলে করতে পারে। আচ্ছা, স্ক্যানএফ থেকে, আচ্ছা আমি এখন পর্যন্ত জাস্ট খালি ইন্টিজার দিয়ে বুঝাইছি, রাইট? আমি যদি এখন বলি যে আমি একটা ক্যারেক্টার নিয়ে কাজ করে দেখাই, তাই না? তাহলে কি হবে? আমি এটা কেটে দিই। আমি বললাম যে ক্যারেক্টার সি, আমি এটা একটা ইনপুট নিব। কিভাবে নিব? স্ক্যানএফ, এখানে কি দেওয়া লাগবে? পার্সেন্টেজ সি দেওয়া লাগবে। আচ্ছা, সবই সি হয়ে যাবে। তো আমি বলতেছি এটার নাম হচ্ছে ক্যারেক্টারের নাম আমি দেখব, এটাও এক্সই দিলাম, আমি ভ্যারিয়েবলের নাম দিছি এক্স। হ্যাঁ, তো আমি কি জানি ক্যারেক্টার টাইপের ডেটা টাইপকে ইনপুট নিতে হলে বা আউটপুট দেখাতে হলে ফরম্যাট স্পেসিফায়ারকে কি হতে হবে? পার্সেন্টেজ সি হতে হবে। কম্পিউটার তাহলে বুঝবে আমি কোনো একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি। এরপরে কমা দিয়ে যখন আমরা স্ক্যানএফে কি করি, ওই আমার যে ভ্যারিয়েবলটা, এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটার কি দেওয়া লাগবে? অ্যাড্রেস দেওয়া লাগবে। অ্যাড্রেস দেওয়ার জন্য কি দেওয়া লাগে? অ্যান্ড সাইনটা দেওয়া লাগে। তারপরে ভ্যারিয়েবলের নামটা লেখা লাগে। নাম কি ছিল? এক্স ছিল। তারপরে এই 5 নাম্বার লাইন যেটা লিখলাম, এই যে এটা কি আমার 5 নাম্বার লাইন না? 5 নাম্বার লাইন যে লিখলাম, এটা কি হচ্ছে? এটা ইনপুট নিল। এখন চলো এটা আউটপুট দেখাই। তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ, সরি, প্রিন্টএফের পরে কি হবে? ডাবল কোটেশন হবে। ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ সি, তারপরে যদি আমি এই এক্সকে প্রিন্ট করি, তাহলে এটা আমার কি করবে? আমি যেই জিনিসটা ইনপুট দিব সেটাকেও প্রিন্ট করে দেখাবে। এখন ধরি আমি ইনপুট দিচ্ছি হচ্ছে কি কি দিলাম? এ ইনপুট দিলাম ছোট হাতের এ, তাহলে এটা আউটপুটে কি দেখাবে? ছোট হাতের এ দেখাবে। আচ্ছা, আমি যদি ক্যারেক্টার হিসেবে একটা 5 ইনপুট দিই, এটা আমাকে আউটপুটে 5ই দেখাবে। এটা কিন্তু একটা ক্যারেক্টার। আচ্ছা, সেম ভাবে আর আমরা এখান থেকে কি করতে পারি? ও আচ্ছা, এখন কথা হচ্ছে এইভাবে লিখলাম। ক্যারেক্টার লেখার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমরা যদি চাই ওকে অ্যাসাইন করে, ওই যে অ্যাসাইনমেন্ট দেখছিলাম না, ইন্টিজারকে যখন আমরা অ্যাসাইন করতেছিলাম, ওইটা তো আমরা সিম্পলি এইভাবে করছি যে একটা এক্স যদি একটা ভ্যারিয়েবল হয় ইকুয়াল টু 25, এটা এইভাবে লিখে ফেলছি। কিন্তু যদি একটা ক্যারেক্টার হয়, ক্যারেক্টারকে লেখার নিয়মটা হচ্ছে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা লাগে যে এটা একটা ক্যারেক্টার। তাহলে এই যে এখানে যদি আমার লেখা লাগে এক্স এর ভ্যালুটা, সেটাকে কিভাবে? একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা লাগবে। ধরলাম কিউ, তাহলে এই লাইনটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখন যদি প্রিন্ট করি, তাহলে ও কি প্রিন্ট করবে? কিউ প্রিন্ট করবে। কথা বুঝতে পারছি কিভাবে করে একটা ক্যারেক্টার লেখা লাগে? এটা কি অপারেশন ছিল? এটা ছিল অ্যাসাইনমেন্ট অপারেশন। আমরা এখানে একটা ক্যারেক্টার, একটা ডেটা টাইপের একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার সাথে সাথে ওর ভিতরে কি করেছি? ভ্যালুটা রেখে দিছি। ওকে, আচ্ছা, যখন এখানে আসি আরেকটা কথা বলে ফেলি। আমি মাত্র 5 নাম্বার লাইনটাকে না অ্যাশ কালার করে ফেললাম। কেমনে করলাম? এই যে সামনে দুইটা যে স্ল্যাশ দিলাম, এটা আসলে কি? এটাকে বলে হচ্ছে কমেন্ট। এখন কমেন্ট কি, যদি আমরা এই বিষয়ে একটু ডিটেলসে জানি। কমেন্ট হচ্ছে প্রোগ্রামাররা এই জন্য করে যাতে আমার কোডটা অন্য একজন প্রোগ্রামার দেখে বুঝতে পারে যে আমি কি করছি। যেমন আমি এখানে কি করতেছি, এই প্রোগ্রামটা আমার ভ্যারিয়েবলের নাম দিছি এক্স। ধরলাম যে আমি এখানে 100-150 লাইনে আরও কোড করব, অনেক কিছু করব। তো ওইখানে কোনো একটা কাজ করতেছি, আমি আমার মতো করে নাম টাম দিয়েছি ভ্যারিয়েবলের। এখন অন্য একজন যখন আমার কোডটা দেখবে, সে বুঝবে না আমি যে এখানে কি করছি। তাকে বোঝানোর জন্য আমরা সাইডে কমেন্ট করে রাখতে পারি যে আমি এখানে এই কাজটা করছি, আমি এখানে ওই কাজটা করছি। ছোট ছোট করে 1-2 লাইন করে লেখা যায়। তো এই কমেন্ট করে হচ্ছে দুইটা ওয়েতে। একটা কমেন্ট হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। হোয়াট ইজ সিঙ্গেল লাইন কমেন্ট, হোয়াট ইজ মাল্টিপল লাইন কমেন্ট? আমি যে মাত্র যে কাজটা করছি এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে আমি একটা লাইনকে কমেন্ট আউট করব। বা আমি এটাকে যদি এই যে আমি একজন প্রোগ্রামারকে বুঝাবো আমি এই লাইনে কি করছি, তাহলে আমি এখানে লিখে দিলাম যে ইনপুট নিছি, আমি বাংলায় লিখলাম, কে কি বলবে। আবার এখানে হচ্ছে আমি বললাম যে আউটপুট দিছি, ঠিক আছে? ওকে, তো এইভাবে করে এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন। আর যদি আমি চাচ্ছি একটা মাল্টিপল লাইন কমেন্ট করতে, সেটা কিভাবে করব? এটা হচ্ছে স্ল্যাশ দিয়ে স্টার দেওয়া লাগে। এটা হচ্ছে দিলে শুরু হয়, আবার স্টার দিয়ে স্ল্যাশ দিলে শেষ হয়। এরপরে এই মাঝখানে আমি যা লিখবো, আমি একটা কবিতা
লিখবো, মানে আমি যা চাচ্ছি, বাই, হাই, আমি যতগুলো লাইন যা লিখতে চাইতেছি আমি এখানে এক্সপ্লেন করে দিলাম যে আমি নেক্সটে কি কি কাজ করব। এইগুলো হচ্ছে এই মাল্টিপল লাইনের মধ্যে আমি কমেন্ট আকারে লিখতে পারি। এইভাবে হচ্ছে কমেন্ট করে যাতে আমার প্রোগ্রামটা অন্য একজন প্রোগ্রামার বুঝতে পারে বা এখানে আমি কি কি কাজ করছি। এই কমেন্টগুলো কিন্তু কম্পিউটার পড়ে না বা পড়তে পারে না, ওর এটা পড়ার দরকার নেই, কারণ এটা কম্পিউটারের জন্য লেখা হয়নি, এটা আরেকজনকে বোঝানোর জন্য হয়েছে, কোনো একটা হিউম্যানকে। ওকে, আই গেস ক্লিয়ার। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাই। ওকে, তো নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা এখানে কোড থেকেই বোঝার চেষ্টা করি। আমরা এতক্ষণ ধরে যে এত কোড টোড দেখতেছি শিখতেছি, পারবস কি? হ্যাঁ, একটু হালকা পাতলা হিসাব টিসাব করা, তাই না? চলেন এখন একটু হিসাব করি আমরা। যেমন আমি বললাম কি এক্স আছে, এক্স ইকুয়াল টু হচ্ছে 10, আমার ওয়াই ইকুয়াল টু আছে হচ্ছে 20, কিছু একটা আছে। এখন আমি চাচ্ছি যে এদের যোগফলটাকে আমি শো করব বা প্রিন্ট করব। এখন যোগ করব কিভাবে? আমরা যোগ অনেকভাবেই করতে পারি। আমি ধরলাম যে আমি যোগটা রাখবো আরেকটা ভ্যারিয়েবল, সেটার নাম দিচ্ছি সাম। সাম কি? সাম মানে হচ্ছে যোগফল। আচ্ছা, তো এই সামের ভিতরে কি রাখবো? এক্স এবং ওয়াইকে যোগ করে রাখবো। ওকে, রাখার পরে এখন আমি কি করব? এটাকে প্রিন্ট করে দিব। কেমনে করব? প্রিন্ট এফ, তার ভিতরে কি করা লাগবে? তার ভিতরে %d দেওয়া লাগবে। অ্যান্ড আমি কার ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি? আমি এদের যোগফলটা, সেই যোগফলের নাম কি দিছি? সাম, তাই না? তাহলে এখানে আমি লিখবো কি? সাম লিখবো। সাম লেখার পর যদি আমি এটাকে রান করি, কি প্রিন্ট হবে? আচ্ছা, সেমিকলন দিইনি, এই যে বলছিলাম ভুল হয়, সেমিকলন দেওয়া লাগবে। তাহলে এখন যদি রান করি তাহলে কি আসবে? 30 আসবে। কেমনে আসলো? এই যে যোগ করলো। তো এই যে যোগ করলো, কিভাবে করলো, এই বিষয় নিয়ে এখন আমাদের একটু জানতে হবে। আমাদের অপারেশন বা আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো বা কি 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 কাজ করে থাকতে পারি? আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আমরা এই ক্লাসের শুরু থেকে অ্যাসাইনমেন্ট অপারেটর এই পর্যন্ত আমি 100 বার বইরা ফেলাইছি, তো বাট এটা আসলে কি এখন বুঝবো আসলে। হ্যাঁ, তো এই অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে কিছু, তারপরে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে আমাদের ওই যে ভালোবাসার রিলেশন না, আসলে যে কার সাথে কি সম্পর্ক ওই রিলেশনটা এখানে বোঝায়। দেন আসি হচ্ছে লজিক্যাল রিলেশন, সরি লজিক্যাল অপারেটরস। তো লজিক্যাল অপারেটর হচ্ছে যে আমি কোনো একটা লজিক বিল্ড করতেছি, মানে কোনো একটা হ্যাঁ না সত্য মিথ্যার কোনো একটা বিষয় আছে যে এটা হলে হবে, এটা হলে হবে না, এগুলো আমরা কন্ডিশনালসের ক্লাসে দেখব। এরপরে হচ্ছে বিটওয়াইজ অপারেটর বলতে কিছু একটা আছে, বাট এটা আমরা আমাদের এখন বুট ক্যাম্পে রাখতেছি না, বা ইন কেস দেখানো লাগলে ছোটোখাটো করে এটা আমরা সামনে দেখায় দিব। হ্যাঁ, এটা পরের পড়ালেখা। এই বিটওয়াইজের বিষয়পত্র এগুলোর জন্য আমাদের বাইনারি বা 0-1-এর বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তো আমরা এটা পরে দেখব। আপাতত এই ফুল আমাদের বুট ক্যাম্পের মধ্যে আমরা এই 4টা জিনিস নিয়ে বহুত খেলা করব। তো এখন যেখানে ছিলাম, আমি নর্মাল অ্যারিথমেটিক অপারেটরের কথা যদি বলি, আমরা কিন্তু সবাই ছোটবেলা থেকে বড় হয়েছি এই পর্যন্ত, সবাই কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই করে থাকছি। তো এই যে প্রথম চারটা ক্যারেক্টার কিন্তু, বা এই যে প্রথম চারটা কিন্তু আমরা অপারেটর চিনি খুব ভালো করেই। এটা কি করে? যোগ করে। এটা কি করে? বিয়োগ করে। এটা কি করে? ভাগ করে। এটা কি করে? গুণ করে। তাহলে ভাই লাস্টেরটা কি? এটা কি কোনো কিছুর পার্সেন্টেজ বোঝায়? না, এইটা হচ্ছে মডিউলার অপারেটর। এখন বলতেছি মডিউলার অপারেটর কি, মানে আমরা অবশ্যই শুনে আসছি ভাগশেষ, তাই না? আমরা যদি কোনো একটা সংখ্যার ভাগশেষ বের করতে চাই তাহলে কি হয়? এই সাইনটাকে ইউজ করে থাকি। তো এখন আমরা কিছু অপারেশন করে দেখি, অ্যান্ড আমরা প্র্যাকটিক্যাল ইউজও করব। আমরা এখন পর্যন্ত কি দেখলাম, কতভাবে কি দেখলাম, যে সামান্য কিভাবে যোগ করে, রাইট? আচ্ছা, যোগ করা দেখলাম। চলো আমরা এখন একবার একটু বিয়োগফল দেখি। বিয়োগফল কেমনে দেখবো? ইন্ট সাবট্রাকশন। তো সেটা কি হবে? আমি এক্স থেকে ওয়াইকে বিয়োগ করতে চাচ্ছি, অ্যান্ড এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই,
পার্সেন্টেজ ডি, ভালো কথা। এই যে প্রিন্ট এফের ভিতরে পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ ডির মাঝখানে আমি যে একটা স্পেস দিলাম, তাহলে কি হবে, আমি যেই জিনিসগুলো প্রিন্ট করব ওগুলোর মাঝখানেও একটা স্পেস চলে আসবে। এখন দেখি, আমাকে ও প্রথমে দেখাবে হচ্ছে 30, পরে দেখাচ্ছে হচ্ছে -10। কেন? আমি এক্স থেকে ওয়াইকে সাবট্র্যাক্ট করছি। ওকে, আই হোপ এই তো ছোট ছোট ডিটেলস আর দেখানো লাগবে না, বাট আরও কয়েকটা বিষয় বলি। এই যে যেটা না দেখাইলেই না, ইন্টিজারের মধ্যে আমি চাচ্ছি ডিভিশন দেখাইতে। হ্যাঁ, ডিভিশন দেখাইতে মানে হচ্ছে আমি ভাগফল দেখাবো। এখন কথা হচ্ছে এই যে, আচ্ছা এটা হলুদ হয়ে আছে কেন, আচ্ছা যাই হোক, ডিভিশন দেখাবো। আমি চাচ্ছি এই যে ওয়াই বাই এক্স করতে। এখন আমরা জানি যে হ্যাঁ, এই যে আমার কি বলে, আমার হচ্ছে ইটা কি বলে, 20 হচ্ছে 10 দিয়ে ভাগ যাবে, এটা আমরা জানি। কত আসবে? 2 আসবে। আমরা এটাও প্রিন্ট করে দেখায় দিই, সেটা কত হবে, পার্সেন্টেজ ডি, সেটা হচ্ছে আমার ডিফটা আমি প্রিন্ট করে দেখাবো। যদি আমি এখন এটা রান করি, এটা 2 দেখাচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমরা এমন একটা কিছু দিই যে যেটার ভাগফলটা মানে অনেক কি একটা দশমিক কিছু একটা আসবে। যেমন ধরলাম 5, এক্স ছিল 5 আর ওয়াই ছিল হচ্ছে আমার 12, বা আচ্ছা ওয়াই ছিল 2, আর আমি হচ্ছে লাইক এটাকে বলতেছি যে তুমি এক্স বাই ওয়াই করো। এখন এক্স বাই ওয়াইয়ের ভ্যালুটা হওয়ার কথা কত? আমরা তো জানি যে আমি যদি 5কে 2 দিয়ে ভাগ দিই আমার আসবে হচ্ছে আড়াই, তাই না? আড়াই আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে এই লাইনটা লিখলাম এটা একটা কি পূর্ণ সংখ্যা, রাইট? ও আমাকে আউটপুটে কি দেখাবে একটু দেখে আসি আমরা। কি রে ভাই, এখানে 2 দেখাচ্ছে কেন? ডিভিশনটা 2 দেখানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে এখানে আমরা যে কাজটা করলাম, যে আমরা একটা পূর্ণ সংখ্যা থেকে আরেকটা পূর্ণ সংখ্যাকে ভাগ দিচ্ছি এবং রাখতেছি আরেকটা পূর্ণ সংখ্যার মধ্যে, কিন্তু আমাদের ভাগফলটা একটা দশমিক সংখ্যা আসতে পারে। এখন এই যে দশমিক সংখ্যা যে আসবে, তাই না, সেটা যে একটা ভগ্নাংশ, একটা ফ্র্যাকশন আসতে পারে, এটার জন্য আমাদের একটা ডেটা টাইপ তারা বলেই দিছে, ভাই তুমি হিসাবটা ফ্লোটে করো না, তুমি ফ্লোটে এই কাজটা করো এক্স বাই ওয়াই। এখন এখানেও কথা আছে, আমরা দেখব। এই যে আমি এবার কি বললাম, এখন তো আমরা ক্লিয়ার যে ভাই ফ্লোট রাখছি মানে হচ্ছে আমার এটা দশমিক আকার প্রিন্ট করবে, তার জন্য আমার এখানে ফরম্যাট স্পেসিফায়ারটাকেও পার্সেন্টেজ এফ করে দিতে হবে। পার্সেন্টেজ এফ মানে কি, এটা একটা পয়েন্ট দিয়ে কোনো কিছু একটা প্রিন্ট করবে। চলো দেখে আসি এটা কি প্রিন্ট করে। কি রে, এটা কি প্রিন্ট হইলো? 2.0000। এটা কি আমাদের প্রিন্ট হওয়ার কথা ছিল? আমাদের প্রিন্ট হওয়ার কথা কি ছিল? আমাদের প্রিন্ট হওয়ার কথা ছিল 2.5, বাট ও কেন 2.00 প্রিন্ট করতেছে? আচ্ছা, আমাদের এই অ্যারিথমেটিক অপারেশনটা হয় কিভাবে আগে এটা বুঝি। আমরা এখানে কি করতেছি, দুইটা পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ বের করতেছি, তাই না? ভাগ দিচ্ছি, দুইটা পূর্ণ সংখ্যা, একটা দিয়ে আরেকটাকে ভাগ দিচ্ছি। তো এরা কি করে, আগে যে উত্তরটা, যে রেজাল্টটা আসে, এরা নিজেদের মধ্যেই রাখে, মানে একটা পূর্ণ সংখ্যার মধ্যেই রাখে। এখন 2.5 তো আমার কোনো পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ। তাহলে আমার অবশ্যই এই যে ভাগটা যখন আমি করতেছি, এই জিনিসটাকে আমার করে নিতে হবে। কি করে নিতে হবে? একটা ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা এখন যেই টপিকটা দেখব, এটাকে বলে হচ্ছে টাইপ কাস্টিং। আমরা এই চাচ্ছি কি যে এই এক্স আছে না, এইটাকে বানায় ফেলাবো, এইটাকে আমি ফ্লোট বানাবো। কিভাবে করব? FLOAT। যদি আমি এইটাকে ব্র্যাকেটে রাখি, এখন কি হয় একটু যদি রান করে দেখি। আচ্ছা, এইভাবে না, আমার এইটাকে ব্র্যাকেটে রাখতে হবে। হ্যাঁ, এখন কি হইল একটু খেয়াল করি। আমার এক্স কে আগে ও কি করছে, ও হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ বানিয়ে নিছে। বানিয়ে নেওয়ার পরে ভাগ করছে, যার কারণে আমার অ্যান্সারটা একটা ভগ্নাংশ আকারে আসছে, 2.5 আকারে আসছে।
আই গেস এটা আমরা বুঝতে পারছি। আমরা এটা নিয়ে আরো ডিটেলসে পরে দেখবো, এমন আহামরি ভয়ের কিছু নাই যে অনেক কঠিন বলে ফেলছি বা পারবো না, বাট এটা আমরা সামনে দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে না ভাইয়া আমি একটা কাজ করব যে আমার এতগুলা শূন্য দেখতে পছন্দ হইতেছে না, এমনি এক্সামে অনেক শূন্য পাই, আর লাগবে না। তো কি করতে পারি, এই যে পার্সেন্টেজ এফ, এটার মাঝখানে যদি আমরা বলে দেই যে তুমি কয়টা শূন্য দেখাবা, তা 0.1 দিলাম, দেখি ও কয়টা দেখায়। একটা দেখাইছে, মানে দশমিকের পরে আমি চাচ্ছি একটা সংখ্যা দেখাইতে, তাহলেও এইখানে আমি কি দিব 0.1। আমি যদি বলি দশমিকের পরে আমি 5টা দেখাবো, তাহলেও কি করবে 5টা দেখাবে। আই গেস সবাই এটা আমরা বুঝতে পারছি এই জিনিসটা দিয়ে আসলে কি করে। ওকে, এরপরে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেশনটাও হচ্ছে এখন পর্যন্ত দেখে ফেলছি। বলতে একদম বেসিক যেটা, সেটা হচ্ছে কি ইকুয়াল টু, যেটা হ্যাঁ ইকুয়াল টু দিয়ে কি বোঝাচ্ছে, ইকুয়াল টু না, এটাকে আমরা ইকুয়াল টু বলবো না, যাই হোক আমরা হচ্ছে এক্স এর ভিতরে 5কে রাখতেছি, ঠিক আছে। তো এটাকে অনেকভাবে, যেমন হচ্ছে আমি চাচ্ছি যে আমি একটা নতুন ভ্যারিয়েবল নিবই না, কারণ কি আমার ভ্যারিয়েবল নিলে আমার ওই যে স্পেস খরচ হচ্ছে, আমি নিব না, আমার এই এক্সকে আর ফিউচারে দরকার নাই। তা আমি একটা কাজ করি, আমি যদি সাম বের করছি না, যোগফল, আমি একটা কাজ করি, এই এক্স ইকুয়াল টু যদি আমি লিখি এক্স প্লাস ওয়াই, আমার কেউ কি মার দিবে না। তার মানে কি তুমি এক্স এর ভিতরেই এক্স এবং ওয়াই এর যোগফলটা রাখতেছো, তাহলে প্রিন্ট করার সময় কি করবা, এক্স প্রিন্ট করে দিবা, তাই না। চলো এক্স প্রিন্ট করে দিই, কত 5 এবং 2 যোগ করলে হবে 7, ভালো কথা। এখন কথা হচ্ছে একটু খেয়াল করি, আমি যে এই যে আবার ডিভিশনটা বের করছিলাম, এক্স এর ভ্যালু কত হয়ে গেছে, 7 হয়ে গেছে, রাইট। এক্স এর ভ্যালুটা যোগ করে রাখার কারণে, 5 এবং 2 যোগ করে রাখার কারণে এক্স এর ভ্যালু হয়ে গেছে 7। আবার এই 7কে আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, 7কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে 3.5, এই যে 3.5 প্রিন্ট করে ফেলছে। আচ্ছা, এটা আমি খেয়াল করিনি, বাট করে ফেলছে, ভালো। এখন কথা হচ্ছে আমি এখানে মেইনলি যেটা দেখাতে চাচ্ছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেশন দেখতেছি আমরা, হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে এইভাবেও লিখতে পারি, এটাকে লেখার আরেকটা নিয়ম হতে পারে এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই। মানে আমি 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 অনেক অলস, আমি এইভাবে লিখবো না, মানে আমার লিখতে অনেক কষ্ট হয়েছে, আমি এই যে এইভাবে লিখবো। এখন যদি আমি এটাকে রান দিই, এক্স্যাক্ট সেম অ্যান্সারই দিবে, মানে এটাও কারেক্ট। তাহলে কি করলাম, এখানে প্লাস ইকুয়াল দেওয়াতে এটা হইল। ওকে, আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেশনও দেখলাম। তো ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখে ফেলছি। আমি আই গেস মডিউলার সম্পর্কে অনেকে পরিচিত না, তো আমি মডিউলার জিনিসটাও দেখায় দিই। ওকে, মডিউলার জিনিসটাও দেখায় দিই। তো আমি বলতেছি যে আমি এখন প্রিন্ট করব হচ্ছে কি মডিউলার বা ভাগশেষটা প্রিন্ট করব। কার ভাগশেষটা প্রিন্ট করব, মডিউলার বা আমার ভাগশেষকে হচ্ছে আমরা রিমাইন্ডার বলি। তো রিমাইন্ডার হচ্ছে আমি কত রাখবো দেখাচ্ছি, ইন্ট রেম। রিমাইন্ডার হচ্ছে ধরলাম আমি 5 mod 2, আমরা এই ভাগটাকে বলি মড, মানে পার্সেন্টেজ সাইনটাকে মড বলি আমরা, মডিউলার অপারেশন যেহেতু 5 mod 2 করতেছি, বা আমরা বললাম যে x mod y করলে, আচ্ছা 5 কি 2 দিয়ে বিভাজ্য না, 2 দিয়ে বিভাজ্য না, তাহলে 5 এর মধ্যে 2 কয়বার ভাগ যায়, 2 বার, তাই না, 2 দুগুণা 4। তারপরে কি ভাগশেষ থাকে কি 1 থাকে না, তাহলে চলেন দেখি এটা কি আমাদের আউটপুটে কি 1 দেখায় কিনা দেখি। ওয়াও, 1 দেখাইছে, তার মানে কি আমার ভাগশেষ কত 1। আচ্ছা, আর ওই যে ওকে, আরেকটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে 55, তাহলে 55কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, এটা 5 10 50, বাকি থাকে 5, তাহলে আমার আউটপুটে আসার কথা কত 5 আসবে। দেখি 5 আসে কিনা, আসছে। আই গেস কিভাবে করে হচ্ছে ভাগশেষ বের করে আমরা এটাও বুঝে গেছি। আচ্ছা, এখন পর্যন্ত যারা যারা ক্লাসটা কন্টিনিউ করতেছি দেখি, ওকে মাশাআল্লাহ অনেক মজনই আছে। সবাইকে আমরা ক্লিয়ার হইছি যে এইখানে কি কি দেখানো হয়েছে, বা মানে কি বলে বুঝতে পারছি কিনা। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, কারো কোনো ধরনের ডাউট আছে যে ভাইয়া এটা বুঝি নাই এক্স্যাক্টলি? না ভাইয়া সব ক্লিয়ারলি বুঝছি। আচ্ছা, না ভাইয়া সব কিছু বুঝতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা একটা আসি
যে প্রবলেম সলভিং তো অনেক বললাম, চলো এখন একটু রিয়েল প্রবলেম সলভ করে দেখাই। আমরা তোমাদের জন্য কি করছি যে ভিজাজের মধ্যে একটা এরকম গ্রুপ খুলছি। তো এই গ্রুপটার মধ্যে তোমাদের অনেককে ইনভাইট করা হয়েছে অ্যান্ড অনেকেই তোমরা ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে জয়েনও করছো। অ্যান্ড এই যে নামগুলো যাদের দেখতে পাচ্ছ তোমরা চিনে থাকলে তাদেরকে বলবা যে দয়া করে যেন ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে যেন এখানে কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করে। এখন দেখাবো কন্টেস্ট কি। যখন তোমরা এটার ভিতরে আসবা এইখানে দেখতে পারবা, এই যে কন্টেস্ট সেকশনে দেখতে পারবা এই যে এটা আছে। ও আচ্ছা, আমার লগ ইন দেওয়া লাগবে, লল। আচ্ছা, তো এই যে কন্টেস্ট সেকশনে যখন ছিলাম, কন্টেস্টে টিপ দিলে কি হলো, এই আরেকটা ট্যাবে আসলো। এখানে দেখতে পাচ্ছ যে 10টা এখানে প্রবলেম আছে। তো আমরা হচ্ছে নর্মালি যে প্রথম প্রবলেমটা নিলাম। প্রথম প্রবলেমে আমাকে বলতেছে ক্যালকুলেট a প্লাস বি। তো ওরা আমাকে এই প্রবলেমে কয়েকটা জিনিস বলেছে। ইনপুট আকারে কি থাকবে, a আর b দেওয়া থাকবে এবং আউটপুটে আমি শো করব a প্লাস বি করে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা কোড শিখছি আমরা এটা পারার কথা। চলো আমরা একটু এটা ট্রাই করি কিভাবে হবে। আমাকে বলছে তুমি a এবং b এর যোগফলটাকে প্রিন্ট করো। এই যে এখানে স্যাম্পল ইনপুট দেওয়া আছে, যে 1 এবং 5 দিছে, সেটাকে আমি 6 প্রিন্ট করছি। কিভাবে করব চলো করি। আমরা কি করব, আমাকে বলছে ইন্টিজার a এবং b। ওরা যেই নাম বলছে তাই যে ধরতে হবে এমন কথা নেই, আমি এখানে xy ধরতে পারতাম, কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে, আমাকে ইনপুট দিবে। কি দিবে, a এবং b ইনপুট দিবে, রাইট? তাহলে %d, তারপরে কি %d অ্যান্ড $a, $b। এটা দিয়ে কি হলো, আমি আমার a এবং b কে ইনপুট নিয়ে নিছি। এখন আমি চাচ্ছি এদের আউটপুটটা দেখাবো। আউটপুটটা না আমি অনেকভাবে দেখাইতে পারি। আমি চাইলে এখানে একটা নতুন ভ্যারিয়েবল ধরতে পারি যে হ্যাঁ ভাই সামের মধ্যে a এবং b কে যোগ করে রাখো, এইটা একটা ওয়ে আছে। অথবা আরেকটা ওয়ে আছে কি, যে তুমি ডিরেক্টলি a প্লাস ইকুয়াল b করে দাও, এর মধ্যে অ্যান্সারটা রাখো। হ্যাঁ, এটা একটা ওয়ে আছে। অথবা আরও সোজা একটা ওয়ে কি আছে, ভাই তুমি এখানে ডিরেক্টলি a প্লাস b প্রিন্ট করে দাও। এখানে এই প্রিন্টএফ এর লাইনে আমি কি করলাম, a এবং b কে যোগ করলাম। যোগফলটা আছে মনে করো, মনে মনে চিন্তা করো, কল্পনায় চিন্তা করো, একটা যোগফল আছে। এই যোগফলটা এবার পার্সেন্টেজ দিয়ে দিয়ে কি বোঝাচ্ছে, তুমি এই ভ্যালুটাকে প্রিন্ট করে দাও। তাহলে আমি যখন এটাকে রান করব, এটা আমাকে ওয়েট করতেছে, আমি কিছু একটা ইনপুট দিব। তো আমি দিলাম 1 স্পেস 5, এন্টার দিলাম। ও ওয়াও 6। আচ্ছা, এটা একটা ওয়ে ছিল। আবার কি বললাম, আমি এখানে যদি সাম লিখি, এটাকে যদি এখন আবার এই লাইনটাকে আমি আনকমেন্ট করলাম, এখন যদি এটাকে রান করি, আমি লিখলাম 2 3, তাহলে আমার আউটপুট কত আসবে 5। এটাও একটা ওয়ে আছে। আবার আমি যদি এইভাবে যোগ করতে চাইতাম তাহলে কি করা লাগতো, এখানে আমার a প্রিন্ট করা লাগতো, তাই না? এর ভিতরে আমি যোগফলটা রাখছি। তাহলে এটাকে রান করলে এবার আমি দিলাম 1 এবং 6, তাহলে কি আসবে 7 আসবে। কথা বুঝতে পারছি কি কতভাবে আমি এইটাকে যোগ বিয়োগ করতে পারছি, যেটা যার কাছে সহজ মনে হয়। আমার কাছে ভাই সহজ এটা ছিল, a প্লাস b করলাম। এখন আমি আমার কোড লেখা শেষ, আমি জানি এটা আমার আউটপুট ঠিক দিবে। আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এই যে কন্টেস্টে আসলাম। এখন কথা হচ্ছে ভাই আমি কোডটাকে সাবমিট দিব কিভাবে। এই যে এখানে একটা সাবমিটের অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ একটা সেকশন আছে, তাই না? ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে অনেক কিছু লেখা আছে। তো আমরা মনে রাখবো যে জিসিসি মানে হচ্ছে সি, মানে সি ল্যাঙ্গুয়েজের কথা বলতেছে। আর ঠিক আছে, জিসিসি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের কথা বলছে। আমরা এখান থেকে এটাকে যখন কোডটাকে পেস্ট করে দিব, দিয়ে দিব সাবমিট, এখানে লেখা উঠবে এই যে এখন এটা পেন্ডিং, এটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। এখানে এই যে গ্রিন লাইন মানে অ্যাকসেপ্টেড, আমার কোডটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এসে র্যাঙ্কও চেক করতে পারি যে কে কে কী করতেছে। তাহমির অ্যান্ড হচ্ছে মানিক হচ্ছে ওরা সাবমিট করে ফেলছে অলরেডি, ওরা পারে। তা আমরা এইভাবে করে একটা একটা করে প্রবলেম পড়বো। কোথায়, এই যে এইগুলো হচ্ছে এবিসিডি, প্রতিটা প্রবলেম। এই যে প্রবলেমসে যাব, আমি এ দেখলাম। এখন কথা হচ্ছে আমরা এটা হচ্ছে কি দেখলাম, অপারেশনগুলো দেখতেছিলাম, রাইট? অপারেশনগুলোকে প্র্যাকটিক্যালি প্রবলেম সলভিংয়ের থ্রু দেখার চেষ্টা করতেছিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে 10টা প্রবলেম দেওয়া হয়েছে। আপনারা এটা চেষ্টা করবেন প্রতিটা, যেমন এটার মধ্যে স্টাক হয়েছি, রাইট? এখন এটার সলিউশনটা কিভাবে, মানে এটা না বুঝলে এটাকে আমরা ইন্টারনেট থেকে হেল্প নিব অবশ্যই, যে কেমনে এটা করা হইতে পারে। এটা ইউটিউবের থেকে দেখে নিলাম বা কোথাও টিউটোরিয়াল পাইলে সেখান থেকে দেখে নিলাম। তারপরে কি হয়েছে,
এই যে 10টা প্রবলেমের জন্য আপনাদেরকে 2 দিন সময় দেওয়া হয়েছে, যে এটা এখন শুরু হয়েছে অলরেডি 3 ঘন্টা চলতেছে আর কি। তো 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিনের ভিতরে আপনারা এই পুরো 10টা প্রবলেম সলভ করবেন। সবার যে একদম 10টা পারতে হবে এরকম কোনো কথা নাই। অ্যান্ড হ্যাঁ কেউ কি হ্যান্ড রেজ করছে? ভাইয়া, জি জি, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের যে প্রবলেম গুলি দিছে না, যে হুম। কনস্ট্যান্টস এর যে পার্টটা আছে, হুম হুম। যদি এটা একটু ব্রেক ডাউন করতেন আর একটু বেশি। আচ্ছা, এই যে এই পার্টটা রাইট, দাঁড়াও হ্যাঁ, কোথায়, এই কনস্ট্যান্ট যে যে পার্টটা। ওকে। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে আমাকে যে ওরা ইনপুটটা দিবে এইটা আসলে এইটা দেখে আসলে বুঝে যে আমরা কেমন ধরনের ডেটা টাইপ ইউজ করব। একটু আগে যে আমি বলছিলাম না যে ইন্টিজারের জন্য 10⁹ হলে আমরা ইন্টিজারের লিমিটে থাকি, বা এর থেকে বড় হলে আমরা লং লং ইন্টিজার নিয়ে কাজ করি। তো কনস্ট্যান্টে দেখে বোঝা যায়। যেমন একটু আগে যে আমি বি নাম্বারটাতে ছিলাম, যে এখানে দেখো যে 10⁹ দেখাচ্ছে, রাইট? তো এই জিনিসটার ভাগফল বা অ্যান্সারটা কি 10⁹ এর ভিতরেই থাকবে। তাহলে আমি একটা ডেটা টাইপ নিতে পারি 10⁹, মানে ইন্টিজার নিতে পারি। এখন ধরলাম যে এটার এই কনস্ট্যান্টটা হাইয়েস্ট লিমিটটা দেওয়া আছে হচ্ছে 10⁻12 বা 13, হ্যাঁ। বা এই জিনিসটা যখন আমি মাল্টিপ্লাই করব 10⁻, আচ্ছা আমি এখান থেকে দেখাই। আমাকে ধরলাম যে আমার কনস্ট্যান্ট দেওয়া আছে ওইখান থেকে যে কত 10⁻, ধরলাম 12 দেওয়া আছে। এ এবং বি দুইজনই এরকম সমান বা ছোট হতে পারে। তাহলে আমি ওয়ার্স্ট কেস কি চিন্তা করতে পারি যে আমার এও আছে 10⁻12, আমার বিও আছে 10⁻12। এখন আমাকে বলল কি এই দুইটাকে না তুমি গুণ করো, এ ইন্টু বি, গুণ করো। গুণ করলে এটার অ্যান্সারটাও তো আমার রাখা লাগবে এটা ডেটা টাইপে, রাইট? এখন গুণ করলে কত হচ্ছে 10⁻12 আর 12 দুইজনের বেস মিলে গেছে, তাহলে 12 + 12 মানে হচ্ছে এটা 10⁻24। তো এরকম না আসলে কোনো ডেটা টাইপই নাই। আমাদের হাইয়েস্ট যে সবচেয়ে বড় যে ডেটা টাইপটা আছে ও স্টোর করতে পারে হচ্ছে 10⁻18, হ্যাঁ। তো এই কনস্ট্যান্টগুলো দেওয়া হয় হচ্ছে মূলত বোঝার জন্য যে আমি কোন ধরনের ডেটা টাইপ ধরে কাজ করব, বা আমি একটা সেফ রেঞ্জে থাকবো। কনস্ট্যান্ট দিয়ে আরও জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আমরা যখন টাইম কমপ্লেক্সিটি নিয়ে বলবো বা পড়াবো তখন বোঝাতে পারবো যে টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি। যে আমি যদি ছোট করে তাও বলি, আচ্ছা এখানে কোথাও লেখা নাই। আচ্ছা আমার দেখাইতে হলে আমার কোড ফোর্সেসে যাওয়া লাগবে। ধরলাম যে আচ্ছা এই একটা প্রবলেম, হ্যাঁ বললেন আগে। ওকে, এখানে না আমরা দেখবো যে প্রতিটা প্রবলেমের এই উপরে একটা টাইম দেওয়া থাকে, একটা মেমোরি লিমিট দেওয়া থাকে। এই টাইম আসলে বোঝাচ্ছে যে আমি যে প্রোগ্রামটা লিখবো বা যে কোডটা লিখবো সেটাকে অবশ্যই এই টাইম লিমিটের মধ্যে এটা শেষ হতে হবে। ওকে, এই টাইম লিমিটের মধ্যে এটা শেষ হতে হবে, আদারওয়াইজ আমার প্রোগ্রামটা একটা ইরর দিবে, সেটাকে বলে হচ্ছে টাইম লিমিট ইরর। তো আমি এই যে বললাম কনস্ট্রেন্ট, তো প্রোগ্রামাররা কি হয় যে এই কনস্ট্রেন্টটা দেখে ক্যালকুলেট করতে পারে যে আমার টাইমের কমপ্লেক্সিটিটা কি হবে, ঠিক আছে? টাইম ক্যালকুলেট করা যায় এটা দিয়ে, আবার হচ্ছে চেক করে কোন ধরনের ডেটা টাইপ ইউজ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর অন্য কারো কোনো কোয়েরি আছে এটা এইসব বিষয় নিয়ে? হ্যালো, ওকে। তো আমরা যারা আছি সবাই চেষ্টা করব হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাওয়ার। আমি সবাইকে, যারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে সবাইকে হচ্ছে ইনভাইট পাঠানো হয়েছে, অনেকে অ্যাকসেপ্ট করেনি। যারা যারা করেনি আমরা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করে নিব অ্যান্ড এখান থেকে কন্টেস্ট দেওয়ার চেষ্টা করবো। আমি বলে দিয়েছি কন্টেস্টের অ্যান্সারগুলো আমরা নিজেরা আগে তো চেষ্টা করব, একদমই না পারলে আমরা এটা ইউটিউব থেকে হেল্প নেওয়ার চেষ্টা করব, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানেও আস্ক করতে পারি যে ভাইয়া এটা কেমনভাবে কী হয়েছে পারিনি, তখন যে আমাদের মধ্যে থেকে কেউ এটার সলিউশন বলে দিবে। ওকে, আচ্ছা এটা ছিল আমাদের ভিজাজের বিষয়টা, কিভাবে এখানে তোমাদের কন্টেস্টগুলো হয়ে থাকবে। আর এর পরে যে বিষয় আছে আমাদের এখানে, ওকে, আর আজকের ক্লাস টপিকের মধ্যে কোনো কিছু বাকি নেই। আই গেস সব কিছু হচ্ছে এখানে ক্লিয়ার কভার করা হয়ে গেছে। ওকে, তো ওকে
আর তো এরকম কিছু বলার মতো দেখতেছি না। কন্টেস্ট হয়ে গেছে, কন্টেস্ট চালু হয়ে গেছে, সবাই দেওয়া শুরু করে দাও। আজকে দিতে পারো, আগামীকাল সারাদিন সময় আছে। তো এটা হচ্ছে 2 দিন সময় দেওয়া, তার মানে এটা হচ্ছে 6 তারিখ ঠিক নেক্সট ক্লাসের আগে এটার টাইমটা শেষ হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমরা সবাই ইনশাল্লাহ এটা পার্টিসিপেট করব। ওকে, তো আজকের ক্লাসে এমন কোনো কিছু আছে যে বুঝি নাই, বুঝতে পারিনি যে জিনিসগুলো, এটাকে আমাকে এখন কোশ্চেন করতে পারেন, আমি ওগুলো অ্যান্সার দিব। হ্যালো, আমার কি নেট আছে? হ্যালো। জি ভাই জি ভাই হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে কারো কোনো কোয়েরি থাকলে কোয়েরি করতে পারেন। এমনি আমাদের হচ্ছে আজকে ক্লাসটা এই পর্যন্তই, মানে আর কিছু দেখানোর মতো নাই। প্রেসিডেন্সি টেবিল দেখানো হয়েছে? না, আপাতত আমরা হচ্ছে এটা প্রবলেম সলভ করার পাশাপাশি, মানে যখন সলভ করব তখন এটা বলে দিব। ওকে, যদি কারো কোনো ধরনের কোয়েরি না থাকে এছাড়া, তাহলে আমরা আজকে মানে ক্লাসটা এই পর্যন্তই রাখবো। তো কন্টেস্টের কথা বলেই দিছি যে কন্টেস্ট চলতেছে, সবাই এটা প্র্যাকটিস কন্টেস্ট দিতে থাকি। আর হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের কন্ডিশনালসের উপরে, মানে হচ্ছে ইফেলসের উপরে। তো যখন এটা হচ্ছে 6 তারিখ হবে, ঠিক সেম টাইম 9টার সময় শুরু হবে। ইনশাল্লাহ আমরা সবাই ক্লাসগুলো কন্টিনিউ করব। তো আর এই কন্টেস্টগুলোতে সবাই পার্টিসিপেট করার চেষ্টা করব, পারি না পারি চেষ্টা করব। না পারলে তো গ্রুপ আছে, ওইখানে জিজ্ঞেস করব যে ভাই আমি এটা পারিনি, আমাকে একটু বুঝাইয়া দেন। ঠিক আছে, যদি এরকমও হয় যে খুবই মানে বাজে অবস্থা, আমরা হয়তো ইউটিউবের থেকে কোনো একটা সলিউশন ভিডিও দিব কারো, অথবা হচ্ছে যেখানে এটা সলিউশন আছে বলে দেওয়ার চেষ্টা করবো, আমরা হিন্ট দিব। আর এটাই, এর থেকে আর আই গেস আর এর থেকে বেশি কিছু আর লাগবে না। ওকে, তো আই হোপ কারো আর কোনো কোয়েরি নেই। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে রেখে দিচ্ছি, শেষ করে দিই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।